ঘটনা শুরু হয় একটা পুরনো লতাপাতায় ঘেরা ঘরের ভেতর থেকে। একজন বৃদ্ধা মহিলা হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় বিড়বিড় করে কিছু পড়ে যাচ্ছেন এক মনে। তার সামনে একটা বিশালাকৃতির সাপের মূর্তি, আর আশেপাশে বিভিন্ন পশু পাখির মাথার কঙ্কাল রাখা। ঘরের চার কোণে চারটা মোমবাতি জ্বালানো, তার সামনে একটা পাত্রে কিছু তাজা রক্ত রাখা। স্পষ্টে বোঝা যাচ্ছে এখানে শয়তানের উপাসনা করা হচ্ছে। বৃদ্ধা মহিলা এবার পরিষ্কার ভাষায় বলতে লাগলো, হে প্রভু, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই করেছি সব। আগামীকাল আপনার চাওয়ার শেষ উপকরণ একটা 7 বছরের বাচ্চা বলি দেব আপনার উদ্দেশ্যে। আশা করি আপনি খুশি হবেন এই বলিতে। ঠিক তখনই ঘরের দরজা ধপাস করে খুলে গেল। বৃদ্ধা মহিলা চমকে গিয়ে চোখ খুলে ভীত সন্ত্রস্ত হয়ে দরজার দিকে তাকালো। সে দেখতে পেল একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়। ছেলেটার হাতে একটা অদ্ভুত লাঠি। পুরো লাঠিতে আরবি ভাষায় অনেক কিছু লেখা খোদাই করে। এদেরকে সে আগে কখনো দেখেনি, কিন্তু সে বুঝতে পারলো এরা সাধারণ কেউ নয়। বৃদ্ধা ধমকেশ্বরে জিজ্ঞাসা করলো, এ কারা তোমরা? এখানে কেন এসেছ? চলে যাও এখান থেকে এখনই। সেটা বলল, চলে তো যাবোই ডাইনি বুড়ি, তবে তার আগে যেটা করতে এসছে সেটা করে নিই। এই বলে ছেলেটা এগিয়ে এসে বুড়ির মাথায় আঘাত করলো লাঠি দিয়ে। মেয়েটা এসে বুড়িকে পেছন থেকে ধরে হাত বেঁধে দিল। এরপর মেয়েটা বলল, আচ্ছা স্যার, এই মানুষগুলো শয়তানের উপাসনা কেন করে? তারা কি জানে না এটা তাদের ধ্বংস ডেকে আনবে এক সময়? ছেলেটা বলল, মানুষ অর্থ সম্পদ আর ক্ষমতা চায়, আর শয়তান তাদেরকে এই জিনিসগুলোর প্রতিশ্রুতি দিয়ে পথভ্রষ্ট করে ফেলে। মানুষ মনে করে এই অর্থ সম্পদ আর ক্ষমতা তাদেরকে চির অমর করে রাখবে, কিন্তু একসময় গিয়ে দেখা যায় এগুলোই তার ধ্বংস ডেকে আনে। বুড়ি হাসতে হাসতে বলল, আমি জানি তোরা কারা, আর এটাও জানি এখন আমাকে মেরে ফেলবি, কিন্তু কয়জনকে মারবি? আমার মতো হাজারজন আছে যারা এই কাজ করে যাচ্ছে। ছেলেটা বলল, আমি তোদের মতো শয়তানের পূজারীদের মারার জন্য 1000 বার জন্ম নেব, তবু তোদের শেষ করে ছাড়ব। নিষ্পাপ বাচ্চাদের বলি দিয়ে তোরা শয়তানকে খুশি করিস, এখন আমি তোর বলি দিয়ে শয়তানের খুশিতে পানি ঢেলে দেব, আর এটা আমি করতেই থাকবো যতদিন তোদের মতো মানুষরূপী ডাইনিদের নিঃশেষ না করি। এই বলে ছেলেটা লাঠি উল্টো করে ধরতেই দেখা গেল সেটা এক তরবারিতে পরিণত হয়েছে। এক কোপে বৃদ্ধার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলা হলো। রক্তের ছিটা গিয়ে পড়ল পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখে। মেয়েটা বলল, স্যার, এখন আপনি ভালো করে মাথা আলাদা করতে পারেন না? রক্ত কেন ছিটে যায়? আমার মতো কিউট একটা মেয়ের মুখে এই ডাইনি রক্ত লেগে গেল। ছেলেটা বলল, এটা তোমার ভুল ধারণা। মেয়েটা বলল, মোটেও এটা আমার ভুল ধারণা না, সত্যি আপনি ভালো করে মাথা আলাদা করতে পারেন না। আমি হলে রক্ত একটু ছিটতো না আশেপাশে। সেটা বলল, না সেটা ঠিক আছে, তুমি যে নিজেকে কিউট বললে, আমি ভুল ধারণার কথা বলছি। মেয়েটা একটু অভিমানের স্বরে বলল, স্যার, আপনিও না শুধু শুধু আমাকে অপমান করেন। দেখো, আমার মামা বলেছিল গরম আর অপমান দুটাই একই, যাতে যত গায়ে লাগবে ততই লাগবে। তাই এসব কথা বাদ দিয়ে এখন এই বুড়ির মাথাটা নাও ব্যাগে। এখন এমন আরও অনেক আছে, তাদের সবার মাথা কেটে জ্বালিয়ে দিতে হবে। মেয়েটা বৃদ্ধার মাথা তুলে ব্যাগে নিয়ে নিল। এরপর তারা দুজনেই সেখান থেকে বের হয়ে গেল। দেখা গেল ভেতর থেকে কালো এক ছায়া তাদের চলে যাওয়ার দিকে নজর রাখছে আর রাগে ঘরঘর করছে। এরপর এক ভয়ানক চিৎকার। 1 মাস পর হঠাৎ ফোনের রিংটোনে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। দেখলাম আমার ফুফাতো ভাই সাব্বির ফোন করেছে। বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলাম। বুঝতে পারলাম সাব্বির ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি নেশাখোরদের মতো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কিরে ফোননি, তুই হাসতেছোস নাকি কাঁদতেছোস সেটা আগে বল। ও কান্নারও বাড়িতে বলল, ভাই मैं लुट गया, बर्बाद हो गया। জানোস ভাই, পৃথিবীতে মা বাবা ছাড়া আপন কেউ হয় না। আমি হাসতে হাসতে বললাম, ব্রেকআপ কখন হয়েছে সেটা বল। ও কান্না থামিয়ে বলল, কাল রাতে রে ভাই। আরে এমন কি করতাম? এই বলে আবার কান্না শুরু করলো। আমি ওরে ধমক দিয়ে বললাম, থাম ফোননি, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে ব্রেকআপ হওয়ার জন্য বেডি মাইন্সের মতো কান্না করতেছস, শরম করে না তোর? সাব বলল, শরম করবে কেন বাল? আমি কি ল্যাংটো হয়ে কান্না করছি নাকি? আর আমি ব্রেকআপ হওয়ার জন্য কান্না করছি না তো, কান্না করতেছি শেফালিকে যেই গিফটগুলো দিয়েছিলাম সেগুলো কীভাবে ফেরত আনবো সেই ভেবে। পরের বার প্রেম করার সময় আবার নতুন করে গিফট কেনার মতো বড়লোক আমি নই। প্লিজ তুই একটু গিফটগুলো ফেরত এনে দেওয়ার ব্যবস্থা কর, তুই যা খেতে চাইবি তাই খাবো। আমি বললাম, মরিশালা, তোর মতো কালপিট আমি আর একটাও দেখিনি। নিজেকে গর্ভবতী মনে হচ্ছে তোর মতো ভাই পেয়ে। এখন কান্নাকাটি না করে ঘুমা, কাল দেখা হলে প্ল্যান করব কিভাবে গিফটগুলো ফেরত আনা যায়। এই বলে ফোন রেখে দিলাম। দেখলাম ঘড়িতে তখন রাত 2টা বাজে।
একটু আগেই ঘুমিয়েছিলাম কাজ শেষ করে, শালা আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রেখে আবার ঘুমানোর চেষ্টা করলাম। আমার নাম রামিম, স্বনামধন্য এক বুক পাবলিশার্সে চাকরি করি। মাস শেষে যা বেতন পাই তাতে মোটামুটি ভালোভাবেই চলে যাচ্ছে দিনগুলো। আপনজন বলতে সবাই আছে, কিন্তু আমি নেই তাদের মাঝে। মানে আমার কোনো এক ভুলবশত করা অপরাধের কারণে বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আজ 7 বছর হলো। প্রথম দিকে অনেক কষ্ট হতো, থাকার জায়গা নেই, খাওয়ার জন্য খাবার নেই। এমন দিন গিয়েছি সারাদিন শুধু পানি খেয়ে কাটিয়ে দিয়েছি। অনেক কষ্টে এই চাকরিটা ম্যানেজ হলো, তারপর আর তেমন কষ্ট হয়নি। এখন ফ্যামিলিকেও মিস করি না। যোগাযোগ বলতে শুধু মায়ের সাথে কথা হয় মাঝে মাঝে। জানি রাখি মাকে এখনও বেঁচে আছে। আর বন্ধুর মতো ফুফাতো ভাই সাব্বিরের সাথে। শুধুমাত্র সাব্বিরই জানে আমি কোথায় আছি, আর কেউ জানে না আর বর্তমান ঠিকানা। চোখ লেগে এসেছে, আমি হারিয়ে যাচ্ছি ঘুমের রাজ্যে। ঠিক তখনই দরজায় ধূপধাপ শব্দ। মনে হচ্ছে কেউ দরজা ভেঙে ফেলছে। আমি দরফর করে উঠে বসলাম। একটু ভয় হলো, কারণ এই কলোনিতে গত কয়েকদিন ধরে ডাকাতের উৎপাত খুব বেড়ে গিয়েছে। আমি চুপচাপ বসে আছি খাটের উপরে। শব্দটা কিছুক্ষণ থেমে আবার হলো। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি এত রাতে? ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ বলল, আমি তোমার প্রতিবেশী বাবা, ওই সামনের বিল্ডিংয়ে থাকি। একটু দরজা খোলো বাবা, আমি খুব বিপদে পড়েছি। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। আরে, ওনাকে তো আমি চিনি। শুধু আমি কেন, এই কলোনির প্রতিটা ছেলে ওনাকে চেনে, কারণ তার একটা সুন্দরী মেয়ে আছে, নাম তুবা। কলোনির সব ছেলেই ওই তুবার জন্য পাগল, আমিও তাদের মাঝে একজন। গত মাসে তারা এখানে এসেছে ভাড়া। শুনেছিলাম তার স্বামী তাদের খোঁজ খবর নেয় না। উনি ব্যাংকে চাকরি করে, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আন্টি এত রাতে আপনি? কোনো সমস্যা হয়েছে নাকি? আন্টি হাঁপাতে বলল, বাবা আমার সাথে একটু আমাদের বাসায় আসবে। তোবা কেমন অদ্ভুত আচরণ করছে, আমি খুব ভয় পাচ্ছি। আরও কয়েকজনকে বললাম, কিন্তু এত রাতে কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। প্লিজ আমাকে সাহায্য করো। আমি মনে মনে লাভ দিয়ে উঠলাম খুশিতে। এই তো সুযোগ আন্টিকে ইমপ্রেস করার। আমি বললাম, আরে আন্টি আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আছি তো, চলুন দেখি কি হয়েছে তোমার। আন্টি একটু সন্দেহর চোখে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার মেয়ের নাম জানলে কিভাবে? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম এবং বললাম, সুন্দরী মেয়েদের নাম জানা আমাদের মতো বখাটেগত অধিকার আন্টি। আপনার মেয়ের নাম এই কলোনির প্রতিটা ছেলে কলিজায় লেখা আছে। আন্টি এবার হেসে দিয়ে বলল, তোমরা পারো বাবা। এই বলে আন্টি রওনা হলো তাদের বাসায়। আমিও তার পেছন পেছন যেতে লাগলাম। যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম, আসলে সমস্যাটা কি হয়েছে আমাকে বলেন তো। আন্টি বলল, প্রতিদিনের মতোই তুবা পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। যাওয়ার আগে খেয়াল করলাম তুবার হাতে একটা। আমি সেটা সম্পর্কে জিজ্ঞাসা করলে বলল, ওর বান্ধবী নাকি ওকে দিয়েছে সেটা। আমি ল্যাপটপে কিছু কাজ করছিলাম, ঠিক তখনই তুবা চিৎকার করে উঠল। আমি দৌড়ে গেলাম সেদিকে। দরজার ভেতর থেকে লক থাকায় আমি ডাকতে লাগলাম তুবাকে, কিন্তু তুবার কোনো সাড়া নেই। তাই আমি ওর দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। তুবা, কি হয়েছে তোর? দরজা খোল তুবা, কথা বল, কি হলো তোর? হঠাৎ করেই তুবার রুম থেকে ফিসফিস করে কথার শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে ফুরফুর করে কথা বলছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, আরও জোরে দরজা থাপড়াতে লাগলাম। এরপর হঠাৎ দরজা খুলে গেল। আমি তাড়াতাড়ি দরজা ধাক্কা দিয়ে তুবার রুমে ঢুকেই শকড হয়ে গেলাম। খাটের উপর বসে চুলগুলো পুরো এলোমেলোভাবে ছেড়ে দিয়ে আরবি ভাষায় কি যেন বলে যাচ্ছে। আমি ভয়ে ভয়ে এগুতেই কর্কশ কণ্ঠে তুবা বলে উঠল, চলে এখান থেকে, আমাকে একা ছেড়ে দে। ওটা তোমার কণ্ঠ ছিল না বাবা। আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যাই কারোর কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু কাউকেই পাচ্ছিলাম না। আর যাদেরকে পাচ্ছিলাম তারা সাহায্য করতে রাজি হয়নি। অবশেষে তুমি আসলে। সবসময় আমি বুঝতে পারলাম এটা ভূত পেতের কোনো সমস্যা। আগে জানলে আমিও আসতাম। মনে মনে দোয়া পড়তে লাগলাম, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে নিও। আমি তোমাকে বোনের চোখে দেখব। আন্টির সাথে ধীরে ধীরে তাদের বাসায় প্রবেশ করলাম। আন্টি খুব ভয় পাচ্ছে, সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমিও ভয় পাচ্ছি, কিন্তু সেটা আন্টিকে বুঝতে দেয়া যাবে না, মান সম্মানের ব্যাপার। আমি বললাম, আন্টি আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। এই বলে আমি আস্তে আস্তে তুবার রুমে প্রবেশ করলাম। কেমন যেন একটা ভাবসা গরম রুমের ভেতরে। আমার হাঁটু কাঁপছে ভয়। দেখলাম তুবা দেয়ালের দিকে মুখ করে খাটের উপরে বসে আছে। ওর মুখটা দেখা যাচ্ছিল না। আমি আস্তে করে ডাক দিলাম, তুবা। কোনো সারা শব্দ পেলাম না ওদিক থেকে। হঠাৎ আমার চোখ গেল তুবার পড়ার টেবিলে। কাঠের টেবিলের ওপর আরবিতে বড় বড় অক্ষরে লেখা, মিনহা।
টেবিলে মিনহা লেখা দেখে চমকে উঠলাম। এই নামটা আমি আগেও শুনেছি, কিন্তু মনে পড়ছে না। কেউ তো বলেছিল আমাকে এই নামটা। আমি তুবার দিকে এগিয়ে গেলাম। পেছন থেকে কয়েকবার ডাকার পরও তুবা কোনো উত্তর দিচ্ছে না। আন্টি দরজায় ভয়ে ফুটবলের মতো গোল হয়ে আছে। আমি ধীরে ধীরে তুবার কাঁধে হাত রাখলাম। সাথে সাথে তুবা গঙ্গানির শব্দ করে উঠল। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, তুবা কি হচ্ছে তোমার? হঠাৎ এক ঝটকায় তুবা তার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো, কিন্তু তুবার শরীর নড়ল না একটু। তখন তুবার চোখের কোনো মনে ছিল না। সম্পূর্ণ ধবধবে সাদা রঙের চোখ আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল, আমি তুবা না, আমি মিনহা। তোমাকে তোরা কখনোই আর ফিরে পাবি না। তোমার এমন রূপ দেখে আমার কলিজা শুকিয়ে গেল। আর কিছু না ভেবে বাবা গো বলে সেখান থেকে দৌড় দিলাম। আন্টি জামা টেনে ধরল পেছন থেকে আর বললো, বাবা যেও না, আমার মেয়েটাকে বাঁচাও। আমি বললাম, আন্টি আমি আপনার বাবা না, আমার নাম রামিম। আমি এই ঝামেলার মধ্যে নেই, আমাকে ছেড়ে দিন। আন্টি এবার কেঁদে দিয়ে বলল, রামিম তুবা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আমি বেঁচে আছি শুধু আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচব না। বাবা প্লিজ আমাকে সাহায্য করো। আন্টির কান্না দেখে সত্যি অনেক মায়া লাগলো। সে তো একজন মা। আমি না হয় এখান থেকে নিজের জীবনের ভয়ে পালিয়ে যাব, কিন্তু সে তো পারবে না আদরের মেয়েকে ছেড়ে পালিয়ে যেতে। কেয়ার করার সিদ্ধান্ত নিলাম আমি তুবাকে এভাবে ফেলে যাব না। হঠাৎ দেখলাম তুবা উঠে দাঁড়ালো। আন্টি আর আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। আন্টি ডাক দিল, তুবা মা আমার, কি হয়েছে তোর? তুবা চিৎকার করে কর্কশ গলায় বলেছি না আমি তুবা না, আমি মিনা। এই বলে সে জানলার দিকে এগিয়ে গেল। একটানে জানলার লোহার গ্রিলটা খুলে ফেলল। আমি অবাক হয়ে গেলাম। কোনো সাধারণ মানুষের এমন শক্তি নেই যে লোহার গ্রিল খুলে ফেলবে। তারপর সে জানলার উপর ঠায় উঠে দাঁড়ালো। আন্টি বলল, রামিম তোমাকে ধরো। সে লাফ দিতে যাচ্ছে। আমি এক দৌড়ে গিয়ে লাফ দেওয়ার আগ মুহূর্ত তুবাকে ধরে ফেললাম এবং টান দিলাম ভেতর থেকে। টানের চোটে তুবা একদম আমার বুকের উপরে এসে পড়ল এবং দুজনেই ফ্লোরে পড়ে গেলাম। কেমন যেন বাংলা সিনেমার মতো লাগছে। আমি নায়ক আর তুবা নায়িকা। সে আমার বুকের উপর পড়লো আর গান শুরু হয়ে গেল। হঠাৎ আমার ঘোর ভাঙলো তুবার ডাকে, এই কে আপনি? আম্মু তুমি কই? এই ছেলেটাকে আমার রুমে কি করছে? এগুলো বলতে বলতে আমার উপর থেকে উঠে গেল তুবা। আমি উঠে দাঁড়িয়েও অবাক হয়ে বললাম, তুমি তুবা নাকি মিনা সেটা আগে বলো। হঠাৎ করে ঠিক হয়ে গেল কিভাবে? আন্টি দৌড়ে এসে তার মেয়েকে জড়িয়ে ধরলো। তুবা বলল, আম্মু কি হয়েছে? এমন করছে কারণ এই ছেলে কে আমার রুমে কি করছে? আন্টি বলল, হচ্ছে রামিম, আমাদের প্রতিবেশী। সব বলছি তোকে। এখনই আমাদের এখান থেকে যেতে হবে। এই বাসায় কোনো সমস্যা আছে। রামিম চলো তাড়াতাড়ি। আমরা সেখান থেকে দৌড়ে বের হলাম। তুবা জিজ্ঞাসা করেই যাচ্ছে, কি সমস্যা এই বাসায়, কি হয়েছে বলবে আমাকে? আমি বললাম, আরে রেডিও চুপ থাকে একটু, আগে এখান থেকে বের হয়ে নেই। এক দূরে কলোনির বাইরে এসে থামলাম। তিনজনই হাঁপাচ্ছি। আমি হাঁটুতে ভর দিয়ে দম নিচ্ছি। তুবা বলল, এখন তো বলো কি হয়েছে? আমরা এইভাবে ভাগলাম কেন বাসা থেকে? আন্টি তোমাকে সব কিছু বললো প্রথম থেকে। তোমার সব শোনার পর নিচের দিকে মাথা দিয়ে একটু সামনে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কণ্ঠে বলল, তাহলে তো আমাদের সেখান থেকে ভেগে আসা ঠিক হয়নি। আমার ভুল করেছে আমরা। আন্টির আমি দুজনেই শক। আন্টি কিছু বলতে যাবে তখনই আন্টির ফোন বেজে উঠল। আন্টি ফোনের দিকে তাকিয়ে চোখ বড় করে আমার দিকে ফোন ঘুরিয়ে ধরল। আমি অবাক চোখে দেখলাম তুবা ফোন করেছে। তুবা যদি ফোন করে তাহলে এটা কে যাকে আমাদের সাথে নিয়ে আসলাম? সামনে তাকাতেই দেখি তুবা সেখানে নেই। আরে এখানেই তো দাঁড়িয়ে ছিল, গেল কোথায়? যাকে আমাদের সাথে নিয়ে আসলাম। সামনে তাকাতেই দেখি তুবা সেখানে নেই। আন্টি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে তুবা কান্না করতে করতে বলল, আম্মা এত রাতে আমাকে বাসায় একা রেখে তুমি কোথায় গেছো? আমার খুব ভয় করছে। কারা যেন ঘরে হাঁটাহাঁটি করছে। আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। আম্মু প্লিজ আমাকে নিয়ে যাও এসে। আমরা বুঝতে পারলাম সাথে করে যাকে এনেছিলাম সে তুবা ছিল না। তুবা তো বাসায় থেকে গিয়েছে। তাড়াতাড়ি করে আমরা দুজন আবার কলোনিতে ফিরে গেলাম। দৌড়ে আন্টিদের বাসায় পৌঁছালাম, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। আমি কয়েকটা লাঠি দিলাম দরজায়। ভেতর থেকে তুবার কণ্ঠ ভেসে আসলো, আম্মু আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে যেতে দিও না আম্মু। আন্টি দরজায় ধাক্কা দিতে দরজা খুলে গেল। আমি ভাবলাম এত জোরে লাথি দেওয়ার পরও দরজা খুলল না, কিন্তু উনি সামান্য ধাক্কা দিতেই খুলে গেল। দরজাও মালিক চেনে। বাসায় ঢুকে দেখলাম তুবা রুমের এক কোণে জড়সড় হয়ে বসে আছে ভয়। আন্টি দৌড়ে গেল তুবার দিকে, কিন্তু আন্টি যাওয়ার আগেই কোন এক অদৃশ্য শক্তি তুবার চুলের মুঠি ধরে টেনে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগলো। আর তুবা অট্টহাসিতে মেতে উঠল। আমি ভাবলাম ওকে টেনে নিয়ে যাচ্ছে, তাতে খুশি হওয়ার কি আছে? হাসি সুন্দর বলে এই ভয়ানক সময়েও হাসতে হবে? মেয়েরা পারেও ভাই।
আন্টি তোবার পা টেনে ধরলো, কিন্তু ধরে রাখতে পারছিল না। টেনে নিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে তোবার হাত টেনে ধরলাম। যে তাকে টেনে নিয়ে যাচ্ছে সে প্রচণ্ড শক্তিশালী, রাখতে পারছিলাম না। টেনে নিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে তোবার হাত টেনে ধরলাম। যে তাকে টেনে নিয়ে যাচ্ছে সে প্রচণ্ড শক্তিশালী, রাখতে পারছিলাম না। তো বৌদিকে হেসেই যাচ্ছে। অবশেষে অনেক চেষ্টা করে তোবাকে ছাড়িয়ে আমরা দুজন মিলে তাকে বেডরুমে এনে শুয়ে দিলাম। কিন্তু তোমাকে সামনে রাখা যাচ্ছিল না। সে আমাদের সাথে শক্তি কাটাচ্ছে আর বারবার ওই ওয়াশরুমের দিকে যেতে চাইছে। আমি আন্টিকে বললাম দড়ি নিয়ে আসতে, তোমাকে বেঁধে ফেলা ছাড়া উপায় নেই। আন্টি তাড়াতাড়ি গিয়ে ওপাশের রুম থেকে দড়ি নিয়ে আসলো। দুজন মিলে তার হাত পা খাটের সাথে বেঁধে দিলাম, তবুও যেন সে পুরো খাট নাড়িয়ে ফেলছে। আন্টি বলল, রামিম কিছু একটা করো বাবা, আমার মেয়েকে বাঁচাও। আমি কি করবো এখন? কি করার আছে আমার? আমি কি তান্ত্রিক নাকি? আমার চোখ আবার গেল টেবিলে থাকা সেই মিনহা লেখার ওপর। নামটা শুনেছি, দূর মনে করতে পারছি না কেন। এরপর আমি গিয়ে তোবার মাথার কাছে বসলাম। কখনো ভাবিনি এই কলোনির ন্যাশনাল ক্রাশের কাছে এভাবে বসতে পারবো, তাও এমন এক পরিস্থিতিতে তার মায়ের সামনেই। আমি তোবার মাথায় হাত রেখে বললাম, তোমাকে তুবা বলবো নাকি মিনহা বলবো জানি না, তুমি যেও হও না কেন, কি চাও তুমি? এই মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? কেন ওকে এমন কষ্ট দিচ্ছ? ছেড়ে দাও ওকে। এবার তোবা শান্ত হয়ে বাচ্চাদের মতো করে বলল, তোমার নাম রামিম তাই না ভাইয়া? তুমি তো তুবাকে প্রতিদিন ফলো করো, আমার মনে হয় তুমি তাকে ভালোবাসো। আচ্ছা আমার বাঁধনগুলো খুলে দাও, আমি কথা দিচ্ছি এই মেয়েটাকে এখন দরজা বন্ধ করে তোমাকে দিয়ে দিব 1 ঘন্টার জন্য। তুমি যা চাও করতে পারো এই 1 ঘন্টায়। আমার বাঁধনটা খুলে দাও না ভাইয়া। আমি একটু বিব্রত হয়ে গেলাম। আন্টির সামনে তার মেয়েকে নিয়ে এমন কথা। আমি আমতামতা করে বললাম, না না ভাইয়া, এটা তো হবে না। আর আমাকে এসবের লোভ দেখে লাভ নেই, বুঝেছ? আমি অনেক লয়াল আর ভালো ছেলে। আমি তো এত ভালো যে আলমারিতে হ্যাঙ্গার ল্যাংটা দেখলে নিজের জামা খুলে তাকে পরিয়ে দিই। তাই এসব ফাঁদে আমাকে ফেলার চেষ্টা করো না ভাইয়া। এবার সে আবার ভয়ানক হয়ে উঠল আর রাগে গড়গড় করতে করতে বলল, আমি মেয়েকে নিয়ে যাবই, তোরা কেউ আমাকে থামিয়ে রাখতে পারবি না। এরপর আমার নজর পড়ল তুবার হাতে থাকা নীল রঙের আংটির দিকে। আমি আংটিকে বললাম, এটা কি সে আংটি যেটা ওর বান্ধবী দিয়ে বলেছিল? আন্টি বলল, হ্যাঁ এটাই, কিন্তু এই আংটিটা দেখে মনে হচ্ছে অনেক পুরাতন। আর এটা কোনো পুরুষের মানুষের আংটি? হ্যাঁ সেটা তো মনে হচ্ছে। তুবাকে কোনো ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে আন্টি। এভাবে আর কতক্ষণ? আমি দেখছি একজনকে ফোন দিয়ে কোনো তান্ত্রিকের খোঁজ পাই কিনা। এরপর আমি ফোনটা বের করে সাব্বিরকে ফোন দিব বলে ঠিক করলাম, দেখি ও কোনো তান্ত্রিককে জানে কিনা। কিন্তু কি মনে করে যেন আমি আংটিটা ধরে দেখতে চাইলাম। যখনই সেদিকে হাত বাড়ালাম তখনই তুবা ভয়ানক চিৎকার দিয়ে উঠল, এটা ধরবি না, ধ্বংস হয়ে যাবি, খবরদার আমার আংটিতে হাত লাগাবি না। আমি ওর কথায় কান না দিয়ে আংটিটা স্পর্শ করার সাথে সাথেই কারেন্টের ঝটকা লাগলো আমার শরীরে। আমি ছিটকে দূরে গিয়ে পড়লাম। পুরো বিল্ডিং কেঁপে উঠল, মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। আন্টি কান চেপে ধরে এক জায়গায় বসে পড়ল। কিছুক্ষণ এমন হওয়ার পর সব শান্ত হলো। তুবা আবার অট্টহাসিতে মেতে উঠল আর বলতে লাগলো, বলেছিলাম না এটা ধরিস না, ছোট মানুষের কথাও মাঝে মাঝে মানতে হয় বোকার দল। ততক্ষণে প্রায় সকাল হয়ে গিয়েছে। বাইরে থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। তুবা সম্পূর্ণ শান্ত হয়ে চোখ বন্ধ করে ফেলল, মনে হচ্ছে যেন হঠাৎ করেই ঘুমিয়ে গেল। আন্টিকে তুবার পাশে বসে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি বললাম, আন্টি এখনো কিছুই স্বাভাবিক হয়নি, দয়া করে তুবার বাঁধন খুলবেন না, আমি দেখছি কি করা যায়। এরপর সাব্বিরকে কল করলাম। কল রিসিভ করে বলল, ভাই এত সকালে কিভাবে উঠলি তুই? তোকে তো বোম্বেরও এত সকালে উঠানো যায় না। এগুলো আগে কথা শোন, তারপর রাতের ঘটনা এক এক করে সব বললাম সাব্বিরকে। আর বললাম, ভালো কোনো তান্ত্রিকের খোঁজ জানলে বল আমাকে, তোবাকে এখনই নিয়ে যেতে হবে। সাব্বির বলল, এত কিছু হয়ে গিয়েছে, তুই আমাকে রাতে কল করিসনি কেন? এইসব বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। তোকে তো এখনো বলাই হয়নি তোর ভাই কি কি করেছে, কত জিন শয়তানের সাথে লড়াই করেছে। সেসব কথা পরে বলবো, তুই থাক, আমি এখনই আসছি, তারপর দেখি কি করা যায়। এই বলে সাব্বির ফোন রেখে দিল। আমি ওর কথার আগামাথা কিছুই বুঝলাম না। ও আবার কবে জিন ভূতের সাথে লড়াই করলো, শালা চাপাবাজ কখনো ভালো হয় না। আমি এসে দেখলাম তোবা এখনো চোখ বন্ধ করে আছে। আন্টিকে বললাম, চিন্তা করবেন না, আমি একজনকে খবর দিয়েছি, সে আসলে আমরা তোবাকে ভালো কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাব, তোবা ভালো হয়ে যাবে। আন্টি বলল, তুমি না থাকলে আমি কি করতাম একা একা, হয়তো তোবাকে তাড়াতাড়ি তার নিয়ে যেত। কি বলেছি ধন্যবাদ দিব বাবা তোমাকে? আমি বিড়বিড় করে বললাম, ধন্যবাদ লাগবে না, সুস্থ হলে আমাকে আপনার মেয়ের জামাই বানায়েন, তাতেই হবে। আন্টি বলল, বিড়বিড় করে কি বলছো, জোরে বলো না।
না আন্টি, কিছু না। এই বলে চেয়ারে গিয়ে বসলাম। তারপর এক নজরে টেবিলে লেখা মিনহার দিকে তাকিয়ে রইলাম। কাঠের মাঝে মিনহা নামটা লোহার পেরেকের মতো কিছু দিয়ে খোদাই করে লেখা। কি লিখবে এটা, তো আবার আরবিতে? কিছুক্ষণের মাঝে সাব্বির চলে আসলো ঠিকানা অনুযায়ী। এসে আমাকে বলল, কোথায় তোর জিনভূত? দেখ তাকে আমি কেমন ধোলাই করি। সাব্বিরকে কিছু বলতে যাবো এমন সময় সাব্বিরও খেয়াল করলো টেবিলে লেখা মিনহা নামের দিকে। সাব্বির আমাকে বলল, এটা তো আরবি তাই না? কি লেখা আছে এখানে? আমি আরবি বুঝি না। আমি বললাম, এখানে লেখা আছে মিনহা। সাব্বির আতকে উঠল মিনহা নাম শুনে, কাপা কাপা গলায় বলল, মিনহা? সেখানে কিভাবে? আমি বললাম, তুই কি জানোস কে এই মিনহা? আমারও মনে হয় আগে কোথাও শুনেছি এই নাম, কিন্তু মনে করতে পারছি না। সাব্বির বলল, ফইন্নি, তোর আমি কইছিলাম এই নাম একবার। আমার বেস্ট ফ্রেন্ড হৃদিকার একমাত্র মেয়ের নাম মিনহা। হ্যাঁ, এতক্ষণে মনে পড়েছে তোর কোনো এক বেস্ট ফ্রেন্ডের অদ্ভুত একটা মেয়ে হয়েছে। আশ্চর্যজনকভাবে মাত্র 5 মাসে ওই মেয়ের জন্ম হয়েছে। তার চোখ সম্পূর্ণ নীল রঙের, আর ঠোঁট ছিল রক্তলাল। তুই আমাকে বলেছিলি হৃদিকার মেয়ের কথা, আর তার নাম রেখেছিলি মিনহা। এখন মনে পড়েছে। সে তো আরও 4 বছর আগের কথা। সাব্বির বলল, হ্যাঁ, এর পেছনে অনেক বড় এক রহস্য আছে, সেটা সম্পর্কে কাউকে বলার নিষেধ। মিনহা আর 5টা বাচ্চার মতো সাধারণ বাচ্চা না, সময় হলে তুইও জানতে পারবি। কিন্তু কথা হলো, মিনহার নাম এখানে কিভাবে এলো? আর তুই যার কথা বলছিলি ফোনে, সেই তুবা কোথায়? আরে বাল, এটাই তো কনফিউশন। কখনো বলছে সে তুবা, আবার কখনো বাচ্চাদের মতো আচরণ করে বলছে সে মিনহা। ওই দেখ, খাটের সাথে বেঁধে রেখেছি, না হলে ধরে রাখা যাচ্ছিল না। হঠাৎ করেই ওর গায়ে প্রচণ্ড শক্তি চলে আসে। সারা রাত আমাদের দুজনকে দৌড়ের ওপরে রেখেছে। মহারানী এখন ঘুমিয়েছে। সাব্বির তুবার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। আন্টি উঠে এসে আমার পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, এই চ্যাংড়া ছেলে কে দেখে তো মনে হয় না কিছু করতে পারবে। কাকে ফোন দিয়ে আনলে? আমি বললাম, আন্টি একটু অপেক্ষা করেন, আমার ফুফাতো ভাই, একটু চাপাবাজ, তবে অনেক কাজের ছেলে। অসম্ভবকে সম্ভব করা অনন্তের কাজ, কিন্তু ও অনন্তের বাপ। সাব্বির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে তুবার দিকে তাকিয়ে রইল। হঠাৎ তুবা চোখ খুলে সে বাচ্চা কণ্ঠে বলে উঠল, সাব্বির চাচু, তুমি কখন এলে? প্লিজ চাচু, আমার বাঁধন খুলে দাও না, ওরা খুব পচা, আমাকে সেই কখন থেকে বেঁধে রেখেছে। সাব্বির অপ্রস্তুত হয়ে বলল, মিনহা মামুনি, তুমি এখানে কি করছো? তারপর এই মেয়েটার শরীরে? ঋতিকা রিফান কোথায়? আমি জানি না চাচু, আমি তো আম্মা আব্বুর সাথে রাতে ঘুমিয়েছিলাম, তারপর আর আমার কিছু মনে নেই। আমি ওর শরীর থেকে বের হতে পারছি না। আমি বের হলে ওই লোকটা আমাকে মেরে ফেলবে চাচু। কোনো লোকটা মামুনি, কে তোমাকে মেরে ফেলবে? তুমি বের হও ওর শরীর থেকে। চাচু, ওই লোকটাকে দেখে নেব। না না চাচু, তুমি তার সাথে পারবে না। কি ভয়ঙ্কর দেখতে লোকটা, মাথার উপর বড় বড় 2টা শিং, দাঁতগুলো ইয়া বড়, তোমাকে কামড় দিবে সে। তুমি আমাকে আম্মু আব্বুর কাছে নিয়ে যাও চাচু। এরপর সাব্বির কিছু বলতে যাবে এমন সময় তুবার কথা বলার কণ্ঠ বদলে গেল। আবার সে ভয়ানক চোখের মণিবিহীন চেহারায় বলে উঠল, চলে যায় এখান থেকে। না তোরা এই মেয়েকে বাঁচাতে পারবে, আর না পারবি মিনহাকে নিয়ে যেতে। আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত এদেরকে আমি ছাড়ব না। যদি তোরা এর মাঝে আসিস তাহলে তোদেরকেও মেরে ফেলবো। সাব্বির কান চুলকাতে চুলকাতে বলল, থামেন তো মামা, আপনার চেয়ে বড় বড় জিনকে শায়েস্তা করে এসেছে, আপনি কোন টুটটুট? এখন ভালো ভালো বলছি মিনহাকে ছেড়ে দিয়ে তুবার শরীর থেকে চলে যান। যদি হৃদিকার রিফান জানিয়ে তাহলে পালানোর সময়ও পাবেন না। তুবা হাসতে হাসতে বলল, ওই তান্ত্রিক আর তার দলবলকে হারিয়ে ভাবছস আমার সাথে পেয়ে যাবি? তান্ত্রিক তো বোকা, হেরে গিয়ে ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই তো সে এখন আমার কারাগারে বন্দি, সেখানেই পচে মরবে। আর কয়েকদিন আগে আরেকজনও হেরেছে তোদের মতো দুর্বল প্রাণীদের কাছে, নাম ছিল তার প্রধান। আমি তাকে সেখান থেকে বাঁচিয়ে না আনলে উর্বা আর রিজবি মিলে তার নিজের সাম্রাজ্যের নিচে চাপা দিয়ে তাকেই মেরে ফেলত। কিন্তু আমাকে তাদের মতো দুর্বল ভাবিস না, আমি সব আটঘাট বেঁধেই ময়দানে নেমেছি। সাব্বির বলল, আপনি তো দেখি ইতিহাসের ছাত্র, আগের সব ঘটনায় জানেন। তবে এটা বুঝতে পারছি সোজা কথায় আপনি মানবেন না, তাই আপনাকে মারার পর আমি দেখব আপনার ঘাড়ের কোন রগটা তেরা, টান দিয়ে সেটা ছিঁড়ে ফেলব। এখন বলেন তো মহারাজ, আপনি কে আর আপনি কি চান? আমি কি চাই সেটা তো এত তাড়াতাড়ি কেউ জানবে না। আমি আমার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। আর জেনে রাখ, আমি সব জিনদের বড় জিন ডোরিয়া, নাম তো শোনাই হোগা। সাব্বির অবাক হয়ে বলল, শাহরুখ খানের ডায়লগ মারেন কেন? আর আপনি তাহলে ডোরিয়া? আমি তো ভেবেছিলাম আপনি কোনো শক্তিশালী জিন হবেন। তাহলে এখন গালিব স্যার আর রিশফাব্বুকে খবর দিতে হবে। একবার হেরে পেট ভরেনি আপনার, আবার চলে এসছে নতুন ফোন দিয়ে। তারা এসে আবার আপনার ব্যান্ড বাজাবে।
এই কথা বলার সাথে সাথে তুবা ক্রোধে ফেটে পড়ল। ভয়ঙ্কর চিৎকার দিয়ে হাত পায়ের বাঁধন টাস টাস করে ছিঁড়ে ফেলল। এক ঝটকায় সাব্বিরের মুখের কাছে এসে পড়ল। সাব্বির এটা দেখে আচমকা পেছাতে গিয়ে হোঁচট খেয়ে পেছনে থাকা আমাকে নিয়ে পড়ে গেল। আন্টি তুবার এই রূপ দেখে ভয়ে কান্না করে দিল। আমি বললাম, ফইন্নি তুই এটা কি করলি? কেমন বললি যে এত রেগে গেল? সাব্বির বলল, আমি এই জিনকে চিনি আর তার অতীতও জানি, সেটাই মনে করিয়ে দিয়েছিলাম। তুবা এখনও ক্রোধে হিংস্র পশুর মতো গঙ্গাচ্ছে। আমি উঠে বললাম, এত রাগ আর কি আছে জিন মশাই? অতীত সবারই খারাপ থাকে। আমার একটা খারাপ অতীত আছে। শীতের দিনে গার্লফ্রেন্ডের সাথে রাতে দেখা করতে গিয়ে কুত্তার দৌড়ানি খেয়ে পুকুরে নেমেছিলাম। তারপর দিন সেই কুকুরের হাত ধরে পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিলাম। পরে শুনলাম সেটা নাকি গার্লফ্রেন্ডের পোষা কুত্তা ছিল, আর সেই কারণে ব্রেকআপ করে দিয়েছে। এটা কোনো কথা বলেন জিন মশাই? তোদের সাথে আমি আর কি করছি ভাবতেছোস? এই বলে আমাকে এক ধাক্কা দিয়ে উড়িয়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি দিল। আমি ফ্লোরে পড়ে গেলাম এবং বললাম, আমি আর কি করলেই দোষ? এতক্ষণ যে সাব্বির আপনার ঠ্যাং টানলো তাতে কিছু না? ওরে তো কিছু বললেন না? আমি এটা বলার সাথে সাথে সে বিদ্যুৎ গতিতে সাব্বিরের সামনে গিয়ে ওকে উঁচু করে খাটের ওপাশে নিয়ে ফেলল। এটা দেখে আমার মনে শান্তি লাগলো। যাক, আমি একা মায়ের খাইনি। সাব্বির রেগে গিয়ে বলল, রামিম্মা, ফইন্নি, নিজে মায়ের খাইছোস ভালো কথা, আমার নাম নিলি কেন? এখান থেকে বাঁচলে তোরে আমি খাইছি। এরপর তুবা কর্কশ গলায় বলে উঠল, অনেক হয়েছে তোদের সাথে। ঋতিকার সাথে দেখা হলে বলে দিস মিনাকে ফিরে পাওয়ার আশা যেন ছেড়ে দেয়। আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমাকে থামানোর মতো কোনো শক্তি নেই। এই বলে সে আন্টিকে আক্রমণ করলো। দেয়ালের সাথে আন্টির মাথা বাড়ি দিয়ে তাকে বেহুশ করে ফেলল। সাব্বির দৌড়ে গিয়ে তুবাকে ধরতে চাইল, কিন্তু এবারও সে সাব্বিরের মাথায় আঘাত করে তাকে ফ্লোরে ফেলে দিল। সাব্বির আর কোনো নড়াচড়া করছে না। আমি তাড়াতাড়ি সাব্বিরের কাছে গেলাম। সাব্বির, ওঠ, কি হয়েছে তোর? কথা বল। সাব্বিরের সাথে কি করলেন এটা? এটা বলে পেছনে তাকাতে দেখি সেখানে কেউ নেই। তুবা গেল কোথায়? আমি ডাকতে লাগলাম, তুবা, মিনহা, ডোরিয়া, যে হন না কেন, কোথায় চলে গেলেন? কিন্তু আশেপাশে কেউ নেই। এইমাত্র তো এখানে ছিল, এখন গেল কোথায়? আমি আন্টির কাছে গেলাম। সে এখনও বেহুশ হয়ে পড়ে আছে। ডাইনিং টেবিল থেকে পানি এনে আন্টির মুখে ছিটে দিলাম। আন্টির জ্ঞান ফিরে এলো। আন্টি উঠেই বলল, রামিম, তুবা কোথায়? বল আমাকে, তুবা কোথায়? আন্টি, আমি জানি না। হঠাৎ করে সে গায়েব হয়ে গেল। কীভাবে হলো আমি জানি না। তখনই পেছন থেকে সাব্বির উঠে বলল, তুবাকে সে নিয়ে গিয়েছে, সাথে মিনহাকেও। তুই কখন উঠলি? তুই তো মরার আগে মতো পড়েছিলি। সাব্বির বলল, পড়ে না থাকলে আরও মাইর দিত। এগুলো মাইর থেকে বাঁচার টেকনিক। এখন আসল কথা হলো, তুবাকে সে কোথায় নিয়ে গিয়েছে। এখনই রিদিকাকে খবর দিতে হবে। সাব্বির ফোন বের করে রিদিকাকে কল করলো। কল রিসিভ করে রিদিকা বলল, দোস্ত, একটা জরুরি কাজে এসেছি, পরে কথা বলছি। সাব্বির বলল, মিনা কোথায়? রিদিকা কিছুক্ষণ চুপ থেকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ করে মিনার কথা জিজ্ঞাসা করছিস কেন? মিনা নিখোঁজ গত কয়েকদিন ধরে। সিলেট এসেছি একজনকে খুঁজতে যে মিনার খোঁজ দিতে পারবে। আমি আর ইরফান মিনার খোঁজেই পাগল হয়ে যাচ্ছি। সাব্বির বলল, মিনা একটু আগেও আমার সামনে ছিল, এখন তাকে নিয়ে গিয়েছি। আমি ধরে রাখতে পারিনি। রিদিকা তাড়াহুড়ো করে বলল, কি বলছিস? মিনা তোর সামনে ছিল মানে? তুই এখন কোথায় আছিস? আমরা এখনই আসছি। না না, তোদের আশা লাগবে না, আমি আসছি সিলেট, তোর অপেক্ষা কর, এসে তোদেরকে সব বলছি। তোদের ভাবনার চেয়েও বড় কিছু ঘটতে যাচ্ছে। এই বলে ফোন রেখে সাব্বির বলল, আমাদের এখন সিলেট যেতে হবে। রামিম, তুই যাবি নাকি এসব থেকে নিজেকে গুটিয়ে নিবি? আমি চাইলেও এখান থেকে ফিরে যেতে পারবো না, কারণ অনেক আগেই নিজেকে জড়িয়ে নিয়েছি। তুই এত কিছু কবে করলি? আমাকে তো এইসব বিষয়ে কিছু বলিসনি কখনো। এসব কারোর সাথে শেয়ার করার জিনিস না। নিজেকে যত গোপন রাখবি তুই ততই সেফ। এখন সময় নেই, যদি চাস তাহলে আমার সাথে আসতে পারিস। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, তোবাকে না নিয়ে ফিরবো না আমরা। আপনি এখন তোবার নানা বাড়ি চলে যান কয়েকদিনের জন্য, এখানে একা থাকা ঠিক হবে না আপনার। আন্টিও আসতে চাইল আমাদের সাথে, কিন্তু অনেক বুঝিয়েও তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে সাব্বির আর আমি রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। রিদিকা রিফান এখন হবিগঞ্জে আছে, কোন এক খ্রিস্টান কবরস্থানের কাছাকাছি। পথে সাব্বির আমাকে সবকিছু খুলে বলল আগে কি হয়েছিল। প্রায় 3 ঘন্টায় আমরা গিয়ে হবিগঞ্জে পৌঁছালাম। সাব্বির রিদিকাকে ফোন করলে বলে দিল কোথায় যেতে হবে। হবিগঞ্জ শহর থেকে অনেকটা ভেতরে সরু রাস্তা ধরে যাওয়ার পর অবশেষে আমরা রিদিকার দেওয়ার ঠিকানায় পৌঁছালাম, কিন্তু সেখানে তো কেউ নেই। অনেক দূরে একটা খ্রিস্টান কবরস্থান দেখা যাচ্ছে। সাব্বির ফোন বের করে রিদিকাকে কল করতে যাবে এমন সময় পেছন থেকে, কি রে সাব্বিরা, আসতে কোনো কষ্ট হয়নি তো? সাব্বিরের আমি পেছনে তাকালাম, দেখলাম খুব সুন্দর একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। এটা নিশ্চয়ই রিদিকা আর শেরিফান।
সাবরি বলল, না না, কষ্ট হবে কেন, আমরা তো পাখা আছে, উড়ে উড়ে এসেছি। ঋতিকা বলল, ফালতু কথা বাদ দে, মিনাকে কোথায় দেখেছিস তুই? সাবির আমাকে বলল সবকিছু বিস্তারিত বলতে। আমি শুরু থেকে সবকিছু বললাম। সব শুনে রিদিকা আর রিফান খুব বেশি চিন্তিত হয়ে গেল। রিফান বলল, আমার মিনাকে নিয়ে যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো শেষ পর্যন্ত, কিন্তু এর পেছনে যে ডোরিয়া থাকবে সেটা বুঝতে পারিনি। গালিব স্যার আর রিশফা আপুকে খুব দরকার এখন, তাদেরকে কিভাবে খুঁজে পাবো? রিদিকা বলল, তাদের তো দরকারই, তার সাথে তান্ত্রিককে আমরা অনেকদিন ধরেই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাকে পাচ্ছি না। খবর পেয়েছিলাম ওই কবরস্থানের প্রধান নামের এক জিনের কারাগারে বন্দি ছিল সে, কিন্তু আমরা সেখানে যখন পৌঁছেছি তখন সেটা ছিল একটা ধ্বংসস্তূপ, সেখানে কেউ ছিল না। এখন তোমরা বলছো তান্ত্রিক ডোরিয়ার কারাগারে আছে, এখন আমাদের মূল লক্ষ্য ডোরিয়া, তার কাছেই মিনা আর তান্ত্রিককে পাবো। হঠাৎই পেছন থেকে কেউ বলল, শুধু ডোরিয়াই না, এর পেছনে আরো বড় কিছু আছে। সবাই একসাথে পেছনে তাকিয়ে দেখলাম দুইটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ঋতিকা বলল, তুমি তো সেই ছেলেটা যাকে আমরা বাঁচিয়েছিলাম? সেটা বলল, হ্যাঁ আপু, আমি রিজবি, এটা আমার বোন হুমায়রা, আর ও হলো উর্বা। তুমি কি সেই উর্বা যে আল হিলানে যোগ দিয়ে প্রধানের সাথে মিলে বিভিন্ন অপকর্ম চালিয়ে গিয়েছ? আত্মা থেকে জিন হওয়ার সাধারণ জিন থেকে তোমার শক্তি এবং ক্ষমতা বেশি ছিল, তাই তোমার দ্বারা মানুষের ক্ষতি তো হয়েছিল, বরং ভালো জিনেরাও তোমার অত্যাচার থেকে রেহাই পায়নি। রিফানের কথা শুনে উর্বা অপরাধীর মতো মাথা নিচু করে রইল। রিজবি বলল, ভাইয়া, সে হয়তো আগে প্রধানের চক্রান্তে পড়ে ভুল করেছে, কিন্তু এখন সে সম্পূর্ণ আলাদা একজন উর্বা। সে প্রধানের বিরুদ্ধে গিয়ে আমাদের সাহায্য করেছে। ইরফান বলল, আমি সেটা মানি না, এখানেও নিশ্চয়ই ওর কোনো চক্রান্ত আছে, তাই ওকে বলো এখনই চলে যেতে। ভুলেও যেন গালিব স্যার আর রিশফা আপুর সামনে না পড়ে, তারা এদের মতো শয়তানদের মাথা থেকে আলাদা পুড়িয়ে দেয়। উর্বা এবার মাথা নিচু করে বলল, আমি রাইসা। অ্যাক্সিডেন্টে মা বাবাকে হারানোর পর প্রধান আমাকে নিয়ে গিয়ে তাদের অন্তর্ভুক্ত করেছিল উর্বা নামে। আমি জানি এখন আমাকে মেরে ফেলতে ইচ্ছে করছে আপনাদের, কিন্তু আমার নিজের কোনো ইচ্ছে শক্তি ছিল না। আমি প্রধানের বশে ছিলাম, সে আমাকে যা আদেশ করতো আমি সেটাই পালন করতাম। ভালো খারাপ যাচাই করার বুদ্ধি আমার ছিল না, কিন্তু এখন আমি আমার পরিচয় খুঁজে পেয়েছি। আমি আমার সেই মানুষটাকে খুঁজে পেয়েছি যার সাথে দেখা করতে এসে আমি আমার জীবনের লক্ষ্য হারিয়ে ফেলেছিলাম। আমি আপনাদের সাথে থেকে লড়াই করতে চাই, আর আমি যেহেতু ওদের সাথে দীর্ঘদিন ছিলাম সেহেতু আমি আপনাদের অনেকভাবে সাহায্য করতে পারি। ঋতিকা বলল, রিফান তুমি শান্ত হও, ওর আগে ভুল করেছে, কিন্তু এখন সে সম্পূর্ণ বদলে গিয়েছে, আর রিজবিকে সে ভালোবাসে। সে যদি কোনো চক্রান্ত করে তাহলে সেটা রিজবির ও ক্ষতি হবে। উর্বা বলল, ধন্যবাদ আপু, আপনাদের ব্যাপারে আমি অনেক শুনেছি। এখন আপনাদের একটা কথা জানাতে চাই, এইসবের পেছনে ডোরিয়া মাস্টার মাইন্ড হলেও ডোরিয়াকে সাপোর্ট করার মতো আরও অনেক শক্তিশালী জিন আছে। তাদের সাথে লড়াই করা মানে মৃত্যুকে দাওয়াত দেয়া। আমাদের দলটা খুব ছোট, দল আরও বড় করতে হবে। এতক্ষণ পর সাব্বির বলল, ডোরিয়া বলেছিল সে তার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তার পরিকল্পনা কি? সে কি জন্য মিনাকে নিয়ে গিয়েছে আপনি কি জানেন? উর্বা বলল, এটা তো আমার চেয়ে ঋতিকা আপুই ভালো জানে। মিনার মাঝে এমন কিছু আছে। রিফান উর্বাকে থামিয়ে দিয়ে বলল, এটা নিয়ে কোনো কথা বলার সময় না এখন, আমাদের এখনই ডোরিয়াকে খুঁজে বের করতে হবে। উর্বা বলল, ডোরিয়াকে খুঁজে পেতে আমাদের যেটা দরকার সেটা ওই কবরস্থানের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে একটা পুরনো বই। সেই বইতে ডোরিয়া সকল ঠিকানার কথা উল্লেখ আছে, যেখানে সে থাকতে পারে। ঋতিকা বলল, তাহলে আমরা সে বইটা খুঁজে বের করবো ওই ধ্বংসস্তূপ থেকে। আমরা এখানে 7 জন আছি, সবাই মিলে খুঁজলে সেটা পেয়ে যাব। এই বলে সবাই কবরস্থানের দিকে এগিয়ে যেতে লাগলো। উর্বা বলল, ঋতিকা আপা আর রিফান ভাইকে তো চিনি, সাবির আর রামিমকে দেখি, কিন্তু এই দুজন কারা? এদের দেখে তো খুব দুর্বল মনে হচ্ছে, এর কি পারবে লড়াই করতে? সাবির বলল, ধুর বাল, এত বীরত্বের সাথে লড়াই করার পরও আমাকে কেউ চেনে না। তান্ত্রিক তো আমার ভয়েই পালিয়ে গিয়েছিল। আমি তান্ত্রিককে ধরে ঘড়ির মতো ঘুরিয়েছি, সে আমার পা ধরে মাফ চাওয়ার জন্য হাত বাড়িয়েছিল, পরে দেখে তার হাতই নেই, কারণ আমি সেটা কেটে ফেলেছি। আর এই মায়া বলতেছে আমি নাকি দুর্বল। এই জন্যই বলি, গালিব স্যারের মামা বলেছে মাইয়া মানুষ বুঝে কম চিল্লায় বেশি। আর ও হচ্ছে আমার ফুফতো ভাই রামিম, যে মেয়ের শরীরে মিনহা প্রবেশ করেছে সেই তুবার অঘোষিত বয়ফ্রেন্ড। সবাই হেসে দিল। ঋতিকা বলল, থাক দোস্ত, মন খারাপ করিস না, সুযোগ পেলে রবীন্দ্রনাথ কাকার নোবেলটা চুরি করে এনে তোকে দিয়ে দেব তোর সাহসিকতার জন্য। এমন সিরিয়াস মুহূর্তেও সবাই হাসি মুখে সেই কবরস্থানে প্রবেশ করলো। ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। উর্বা বলল, বইটা এখানে ইট পাথরের নিচে আছে, যে যার মতো কাজে লেগে যাও, তবে সাবধানে, এখানে অনেক মৃত মানুষের হাড়গোড় আছে, সেগুলোতে কেউ স্পর্শ করবে না।
সবাই এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, যে যার মতো খুঁজতে লাগলো। সত্যি সেখানে অনেক হাড়গোড় পড়েছিল। প্রধানের অনুসারীরা মৃত মানুষ এখানে এনেই খেয়ে ফেলত। সবাই খুব সতর্কতার সাথে হাড়ের সাথে স্পর্শ না করে বইটা খুঁজতে লাগলো। প্রায় অনেকক্ষণ খোঁজার পর সেটা রামিম পেয়ে গেল সিমেন্টের খণ্ডের নিচে। রামিম জোরে জোরে বলল, বই পেয়ে গিয়েছি, সবাই বাইরে চলে আসো। এটা শুনে সবাই খুব খুশি হয়ে বাইরে চলে আসলো। উর্বা বইটা দেখে বলল, এটাই সে বই, এখানে সবকিছু অন্য একটা ভাষায় লেখা আছে, যেটা ফাদার ছাড়া কেউ পড়তে পারবে না। তাই এখন আমাদের ফাদারের কাছে যেতে হবে। সাব্বির বলে উঠল, সবই ঠিক আছে, কিন্তু আমরা এখানে 7 জন এসেছিলাম, এখন আমরা 6 জন কেন? আরেকজন কোথায়? তাই তো, আরেকজন কোথায়? রিজভি বলল, আমার বোন হুমায়রা নেই। সে কোথায়? সে তো ধ্বংসস্তূপ থেকে বাইরে হয়নি। সবাই আবার তাড়াতাড়ি করে সেখানে ঢুকলো হুমায়রাকে খুঁজতে। রিজভি ডাকতে লাগলো, হুমায়রা কোথায় তুই? সবাই ডাকছে কিন্তু হুমায়রার কোনো খোঁজ নেই। হঠাৎ সাব্বির থেমে গেল। ঋতিকা বলল, কিরে থামলি কেন? সাব্বির হাতের ইশারায় ডান দিকে দেখালো। সবাই তাকিয়ে দেখলো হুমায়রা আসন করে বসে আছে উল্টো ঘুরে। সে কারোর সাথে কথা বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে। রিজভি এগিয়ে গেল সেদিকে। হুমায়রা, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? বাইরে এলি না কেন? বলতে বলতে রিজভি গিয়ে হুমায়রার কাঁধে হাত রাখলো। সাথে সাথে হুমায়রা রিজভির হাত ধরে টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে উর্বা বলল, হুমায়রার ওপর কেউ ভর করেছে। সে নিশ্চয়ই হাড়ের কোনো অংশে স্পর্শ করেছিল। আমি বারবার নিষেধ করেছিলাম হাড় যেন কেউ স্পর্শ না করে। হুমায়রা উঠে স্তূপ থেকে ভাঙা ইট আর সিমেন্টের খণ্ড হাতের ইশারায় উড়িয়ে মারতে লাগলো আমাদের দিকে। সবই এলোমেলো হয়ে গেল। রিফান দৌড়ে গিয়ে হুমায়রাকে ধরে ফেলল, কিন্তু প্রচণ্ড শক্তিতে সে রিফানকে ছিটকে ফেলে দিল এবং রিজভির দিকে এগিয়ে যেতে লাগলো একটা রডের টুকরো নিয়ে। রিফান ছিটকে গিয়ে পড়ে থাকা পরিত্যক্ত রডের ওপরে পড়তে যাবে এমন সময় রিদিকা গিয়ে রিফানকে ধরে ফেলল। উর্বা বাতাসের গতিতে গিয়ে হুমায়রাকে এক ঝটকায় দূরে ফেলে দিল। হুমায়রা আমার দাঁড়িয়ে বলল, তুই আমাদের সাথে বেইমানি করেছিস, তোকে ছাড়বো না আমি। এই বলে উর্বার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মাঝে হাড্ডাহাড্ডির লড়াই শুরু হলো। বুঝতে পারলাম হুমায়রার ওপর যে ভর করেছে সে কোনো সাধারণ জিন না, সেও প্রচণ্ড শক্তিশালী। এক পর্যায়ে উর্বা পেছন থেকে হুমায়রার গলা চেপে ধরল এবং চিৎকার করে বলল, কেউ হুমায়রার একটা চুল হলেও টান দিয়ে ছিঁড়ে ফেলো। রিজভি ছাড়া যে কেউ এটা তাড়াতাড়ি করো, আমি ওকে ধরে রাখতে পারবো না বেশিক্ষণ। হুমায়রা হিংস্র পশুর মতো জোর খাটাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। মাথা এদিক ওদিক ঝাঁকাচ্ছে যেন কেউ চুল ধরতে না পারে। সাব্বির তাড়াতাড়ি দৌড়ে গেল। অনেক চেষ্টা করে সে হুমায়রার কয়েকটা চুল ধরে ফেলল। এর মাঝেই হুমায়রা উর্বার হাতে কামড় বসিয়ে দিল। তবু উর্বা তাকে ছাড়ল না। সাব্বির এক টানে হুমায়রার কয়েকটা চুল ছিঁড়ে নিয়ে আসলো। হুমায়রা জোরে চিৎকার করে উঠল আর বলল, উর্বা, তুই তোর বেইমানির শাস্তি পাবি, আর সাথে এদের সবাইকে মরতে হবে। এরপর ধীরে ধীরে হুমায়রা শান্ত হয়ে গেল এবং জ্ঞান হারিয়ে ফেলল। রিজভি একটু আহত হয়েছে, বাম হাত অনেকটা কেটে গিয়েছে। উর্বা বলল, আমাদের এখনই বের হতে হবে এখান থেকে, কেউ এসে হুমায়রাকে উঠাও। রামিম বলল, সাব্বির, তুই উঠা গিয়ে এই ভূতনিকে, এখানে সবাই মিঙ্গেল, তুই একমাত্র সিঙ্গেল, তাই ওকে উঠানো তোর দায়িত্ব। রিজভি হাতে ব্যথা না পেলে এটা রিজভিই করত। সাব্বির বলল, সিঙ্গেল বলে আর কত খ্যাপাবি আমাকে? আমি তোদের এই কথাবার্তার তীব্র নিন্দা জানাচ্ছি আর আগামীকাল হরতাল ডাকছি। দেশের জনগণ আমার পক্ষে আছে। এই বলে হুমায়রাকে উঠিয়ে নিল সাব্বির। তারপর সেখান থেকে সবাই বের হলো। উর্বা বলল, বই আমাদের হাতে আছে, এখন ফাদারের কাছে গিয়ে জেনে নেব ডোরিয়া এই মুহূর্তে তার কোন ঠিকানায় আছে। সবাই চার্চের উদ্দেশ্যে রওনা হলো। সাব্বির বলল, আমি এই আলুর বস্তাকে কতক্ষণ কোলে করে নিব রিজভি? তুমি তোমার বোনকে বলো না হুঁশে আসতে। আবার যদি জিন ভর করে তাহলে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। সবাই হেসে দিল সাব্বিরের কথা শুনে। রিজভি বলল, একটু কষ্ট করো ভাই, হুঁশ ফিরে আসবে এখনই। বলতে বলতে হুমায়রার জ্ঞান ফিরে এলো। তাড়াহুড়ো করে সাব্বিরের কাছ থেকে নেমে বলল, এই, আপনি আমাকে কোলে নিয়েছেন কেন? সাহস তো কম না আপনার? সাব্বির বলল, শখের বশে কোলে নিয়েছে আফা, মাফ কইরা দেন। হুমায়রা একটু রেগে গেল। রিজভি এসে হুমায়রাকে সব কিছু বলল কি কি হয়েছিল। হুমায়রা বলল, কই, আমার তো কিছু মনে নেই। আমার শুধু মনে আছে হাড়গোড়ের ভিতরে পড়ে গিয়েছিলাম আমরা, তারপর জুতা থেকে হাত দিয়ে হাড়ের টুকরোগুলো ছাড়িয়ে দিয়েছিলাম, তারপর আর কিছু মনে নেই। উর্বা বলল, বারবার নিষেধ করার পরও কেন হাত দিয়ে স্পর্শ করলে? তুমি কি বিপদ ডেকে আনছিলে বলতে পারো? তোমার জন্য রিজভি আহত হয়েছে। রিজভি বলল, থাকো, বুঝতে পারিনি।
পরের বার যেন এমন ভুল না হয়, এই বলে সবাই হাঁটা দিল চার্চের দিকে। সাব্বির আর হুমায়রা সবার পেছনে। হুমায়রা সাব্বিরকে বলল, সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি। সাব্বির বলল, আপনার লজ্জা করে না বয়ফ্রেন্ডের বয়সী একটা ছেলেকে ভাইয়া বলে ডাকতে? আমাকে সাব্বির বলে ডাকলে খুশি হব। হুমায়রা মুচকি এসে বলল, ঠিক আছে, সাব্বির বলেই ডাকবো। কথা বলতে বলতে সবাই গিয়ে চার্চে উপস্থিত হলো। আজ কেমন যেন এখানে নীরবতা বিরাজ করছে। আশেপাশে মানুষ তো দূরের কথা, একটা পাখালিও নেই। উর্বা বলল, সবাই সতর্ক হও, এখানের আবহাওয়া একদম ঠিক মনে হচ্ছে না। ফাদারের থাকার কক্ষে গিয়ে উর্বা কড়া নাড়ল দরজায়। ফাদার, আমি উর্বা, আপনি কি আছেন কক্ষে? কোনো সারা শব্দ নেই। হৃদিকা গিয়ে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। সবাই সেখানে প্রবেশ করলো, কিন্তু ফাদার নেই। হঠাৎ রামিম বলে উঠল, এখানে রক্তের দাগ। সবাই তাকিয়ে দেখলো রক্তের ফোঁটা পড়তে পড়তে পেছনের দরজা দিয়ে বের হয়ে গিয়েছে। রক্তের ফোঁটা অনুসরণ করে সবাই পেছনের দরজা দিয়ে বের হয়ে এগিয়ে গেল। একটু এগোতেই দেখতে পেল সামনের গাছের নিচে দুইটা মৃতদেহ। একটা তো ফাদারের, কিন্তু আরেকটা কার সেটা বোঝা যাচ্ছে না। সবাই দৌড়ে গেল সেখানে। হঠাৎ গাছের পেছন থেকে একটা ছেলে আর একটা মেয়ে বের হয়ে আসলো। ছেলেটার হাত রক্তে মাখা তরবারি, মেয়েটার মুখেও রক্তের ছিটা লেগে গেছে। তরবারিটা উল্টো করে ধরতেই সেটা একটা লাঠিতে পরিণত হয়ে গেল। রিফান অবাক হয়ে বলল, গালিব স্যার, রিশবাবু, এটা আপনারা কি করছেন? গালিব স্যারের নাম শুনে ওর বাপ প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং রিজবির পেছনে এসে লুকালো যেন তাকে দেখতে পাওয়া না যায়। ঋতিকা বলল, স্যার, এটা কেন করলেন? ফাদার তো ভালো মানুষ ছিল, আর এই মুহূর্তে ফাদারকে আমাদের দরকার ছিল। তাকে ছাড়া ডোরিয়ার ঠিকানা কেউ বলতে পারবে না। কি করলেন এটা? গালিব স্যার এখনও চুপ করে দাঁড়িয়ে সবার প্রতিক্রিয়া দেখছে। সবাই খুব মন খারাপ আর প্রশ্ন মাখা চেহারায় গালিব স্যারের দিকে তাকিয়ে আছে। সবাই কৌতূহল ভেঙে গালিব স্যার এগিয়ে গিয়ে উর্বাকে রিজবির পেছন থেকে টান দিয়ে বের করে আনলো। রিজবি সহ সবাই এতে বাধা দিতে চাইলে রিশফা বলল, একটু অপেক্ষা করো সবাই, আমরা জানি উর্বার মাঝে এখন শয়তানি আত্মা নেই, আমরা উর্বার কোনো ক্ষতি করব না। সবাই খুব শান্তভাবে অপেক্ষা করতে লাগলো স্যার কি করতে যাচ্ছে। উর্বাকে হাঁটু গেড়ে বসিয়ে স্যার তার লাঠি আবার উল্টো করে ধরে তলবারি বানিয়ে নিল। এটা দেখে উর্বার গলা শুকিয়ে গেল। সে ভেবেই নিল এই যাত্রায় তার মাথা থাকবে না। রিজবি বলল, স্যার প্লিজ এটা করবেন না। উর্বার অতীতের কর্মকাণ্ডের জন্য ওকে মারবেন না, ও এখন আমাদের একজন। রিফান বলল, আমি জানি গালিব স্যার কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। সে যা করেছে এবং করবে তার পেছনে কোনো কারণ আছে। আমাদের উচিত একটু ধৈর্য ধরে অপেক্ষা করা। গালিব স্যার রিফানের দিকে তাকিয়ে এক চোখ মেরে মুচকি হেসে তরবারি উঠিয়ে উর্বার মাথার ঠিক মাঝখান থেকে এক মুষ্টি চুল ধরে কেটে ফেলল। এতে করে উর্বার মাথায় কালো কালি দিয়ে অঙ্কন করা একটা ত্রিভুজের চিত্র ফুটে উঠল। গালিব স্যার বলল, এই চিহ্নটা ভালোভাবে দেখো সবাই, এটা আল হিলান জিন গোষ্ঠীর চিহ্ন। তাদের সবার মাথায় এই চিহ্নটা আছে। এ বলে গালিব স্যার রিশফার দিকে চোখের ইশারায় কিছু বলল। রিশফা গিয়ে ফাদারের মৃতদেহ উল্টে তার মাথা থেকে উড়বার মতো একই স্থানের চুল কেটে নিল। এবার সবার চোখ কপালে। কেউ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ফাদারের মাথায়ও সেই একই রকম ত্রিভুজ অঙ্কন করা। এটা কিভাবে সম্ভব? তাহলে ফাদার কি মানুষ না? উর্বা এটা দেখে আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। সেটা কিভাবে জানল না এতদিন? রিজবি বলল, স্যার, এটা কিভাবে হতে পারে? ফাদার যদি আল হিলান জিন গোষ্ঠীর হয়ে থাকে তাহলে আমাদের কেন সাহায্য করলো, আর সে প্রধানের বিরোধিতা কেন করলো? গালিব স্যার বলল, ফাদার কখনোই তোমাদের সাহায্য করেনি, বরং তোমাদেরকে প্রধানের ফাঁদে ফেলার জন্য সেখানে পাঠিয়েছিল। কিন্তু ভাগ্যবশত তোমরা প্রধানকে হারিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছো। আর যে ক্রসগুলো দিয়েছিল তোমাদের সাথে লড়াই করার সময় ব্যবহার করতে, সেগুলো ছিল সম্পূর্ণ অকেজো। সে তোমাদেরকে ক্রসগুলো দিয়েছিল যাতে তোমরা ওভার কনফিডেন্ট হয়ে সেখানে যাও এবং প্রধানের ফাঁদে পড়ো। তোমাদের যাওয়ার খবর সে আগেই প্রধানকে জানিয়ে দিয়েছিল। তবু শুধুমাত্র তোমাদের আত্মবিশ্বাস আর সাহসিকতার জন্য তোমরা সেখান থেকে বেঁচে ফিরেছিলে। সেই ক্রসের যতটা শক্তি ছিল তা শুধুমাত্র তোমাদের সাহসিকতার জন্য ছিল। এখন সবাই জেনে রাখো, সাহসের চেয়ে সবচেয়ে বড় অস্ত্র আর কিছু নেই। যখন তুমি ভয়ভীতিহীন সাহসের সাথে তাদের সাথে লড়াই করবে, তখন একটা কাগজের টুকরো তোমার জন্য অস্ত্র হয়ে যাবে, যেমনটাই ক্রসগুলো হয়েছিল। উর্বা বলল, তাহলে স্যার আপনি বলেছেন ফাদার একজন জিন ছিল, তাহলে সে আমাকে কেন বাঁচালো? যখন আমি মরতে বসেছিলাম সে তোমাকে মেরে ফেলতে পারত। সে তোমাকে বাঁচিয়েছিল প্রধানের আদেশ অনুসারেই,
কারণ প্রধান চাইছিল তোমাকে নিজ হাতে শাস্তি দিতে, আর এই ফাদার ছিল প্রধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অনুসারী। তাদের টার্গেট ছিল খ্রিস্টানদের পথভ্রষ্ট করে শয়তানের অনুসারী বানানো, এবং সে সেটা খুব ভালোভাবেই পালন করে আসছিল। আমাদের সন্দেহ ছিল ফাদারের ব্যাপারে, তবে নিশ্চিত ছিলাম না। আজকে যখন ফাদারের সাথে দেখা করতে আসি তখন তার সাথে আরেকজন ছিল, ওই যে অন্য মৃতদেহটা। সে আমাদের দেখেই পালাতে শুরু করেছিল, কিন্তু তাকে আমরা ধরে ফেলি। তাকে ধরে যখন মারতে যাব তখনই ফাদার তার আসল রূপে আমাদের উপর আক্রমণ করে বসে। এর সাথে আমরা নিশ্চিত হয়ে গেলাম ফাদারের ব্যাপারে আমাদের সন্দেহ সঠিক ছিল। তবে তাকে মারতে চাইনি, তার কাছ থেকে অনেক কিছু জানার ছিল, কিন্তু সে যেভাবে আমাদের উপর চড়া হচ্ছিল তাতে না মেরে পারলাম না। সব শুনে সবাই নিশ্চুপ, কারোর মুখে কোনো কথা নেই। এটার জন্য কেউ প্রস্তুত ছিল না মোটেও। উর্বতা এখনো বিশ্বাস করতে পারছে না। নীরবতা ভেঙে রিফান বলল, যা হয়েছে ভালো হয়েছে। গালিব স্যার না থাকলে আমরা ফাদারের ফাঁদে আবার পা দিতাম। এখন আমাদের এমন কাউকে খুঁজতে হবে যে এই বইটা থেকে ডোরিয়ার ঠিকানা বের করতে পারবে। রিশফা বলল, দেখি বইটা। ঋতিকা বইটা রিশফার কাছ দিল। রিশফা সেটা খুলে বলল, অনেক প্রাচীন বইটা। এই বইয়ের লেখাগুলো দোহাত কলমের কালি দিয়ে লেখা, আর এর পাতাগুলো অনেক ভারী। তবে আমার কাছে অসম্ভব কিছু না এটা বোঝা। এটা প্রাচীন গ্রিক ভাষা। ইতিহাস নিয়ে মাস্টার্স করার সময় আমি এই ভাষা শিখেছি, মোটামুটি বুঝতে পারবো। সাব্বির বলে উঠল, রিশফা আপু জিন্দাবাদ। আমার তো প্রথম থেকেই ফাদারের উপর সন্দেহ ছিল, এই জন্যই আমি বলেছিলাম রিশফা আপু ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। তোরা তো কি আমার কথা শুনলি না? ঋতিকা বলল, চুপ চাপাবাজ, তুই এটা কখন বললি? তুইও তো আমাদের সাথে ফাদারের কাছে চলে এসেছিস নাচতে নাচতে। সাবির বলল, আরে আমি বলেছিলাম মনে মনে, তাই তো তোরা শুনতে পাসনি। হুমায়রা রামিম শুনেছে, তাই না হুমায়রা? হুমায়রা মাথা নেড়ে না সূচক জবাব দিল। রামিমও তা করল। সাবির বলল, ধুর, ইজ্জত পেলাম না। গালিব রিশফাকে উদ্দেশ্য করে বলল, দেখো তো তুমি এই বই থেকে ডোরিয়ার ঠিকানা খুঁজে পাও কিনা। রিশফা বইটা খুব মনোযোগ সহকারে পড়তে লাগলো। সবাই চুপচাপ অপেক্ষা করছে। পড়া শেষে রিশফা বলল, এই বই ডোরিয়া অনেকগুলো ঠিকানায় দেয়া আছে। এই মুহূর্তে সে কোন কোন ঠিকানায় আছে সেটা সম্পর্কে স্পষ্ট কিছু লেখা নেই। ঋতিকা বলল, তাহলে এখন কি করব? এক এক করে সব ঠিকানায় আক্রমণ করব? একটা না একটাতে তো পাবই। গালিব স্যার বলল, না, এটা করলে সময় অনেক লাগবে। এর মাঝে ডোরিয়া মিনহাকে দ্বারা উদ্দেশ্য সফল করতে ফেলবে। যেখান থেকে শুরু হয়েছিল আমরা সেখানে যাব এখন, মানে তোমাদের বাসায়। আমি নিশ্চিত মিনহা সেখানে কোনো না কোনো ক্লু তো রেখে গিয়েছে আমাদের জন্য। রিফান বলল, ঠিক বলেছেন স্যার, তাহলে আর দেরি কেন? আমরা এখনই সেখানে যাব। যেহেতু সিলেট ছিল রিজবিদের এলাকা, তাই রিফান একটা মাইক্রোবাস জোগাড় করতে বলল রিজবিকে, যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। রিজভি কাকে যেন ফোন করে গাড়ির ব্যবস্থা করে ফেলল। গাড়ি চলে আসলে ঋতিকা সাব্বিরকে বলল, এই ড্রাইভার ভালোভাবে গাড়ি চালাবেন দয়া করে। গাড়িতে লেডিস আছে, মাথায় রাখবেন। সাব্বির বলল, ড্রাইভার হোগা তেরে বাপ, আজকে তোদের কোমর ভেঙে নেব দেখিস। সবাই গাড়িতে উঠে বসলো। সাব্বির ঠিকঠাক মতো গাড়ি চালাতে লাগলো। পথেই সন্ধ্যা নেমে এলো। বিশ্ব রোড দিয়ে প্রচণ্ড গতিতে গাড়ি এগিয়ে যাচ্ছে। সবার একটাই চিন্তা, তুবাদের বাসায় গিয়ে কোনো ক্লু পাবে কিনা। হঠাৎ ধপাস করে গাড়ির ছাদে কিছু একটা পড়ল। সবাই চমকে গেল। গালিব স্যার বলল, সাব্বির, যাই হয়ে যাক গাড়ি থামাবে না। এরপর কেমন যেন একটা শব্দ আসতে লাগলো উপর থেকে। মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু তার ধারালো নখ দিয়ে গাড়ির ছাদে আঁচড় দিচ্ছে। ঋতিকা বলল, এতক্ষণ আমাদের সন্দেহ ছিল সেখানে গিয়ে কোনো ক্লু পাবো কিনা। এবার বিশ্বাস হয়ে গিয়েছে অবশ্যই সেখানে কিছু পাবো, এই জন্য এই বাধা সৃষ্টি করছে তারা। হঠাৎ গাড়ির সামনে দিয়ে সাদা কাপড় পরা কেউ খুব দ্রুত চলে গেল। সাব্বির কোর্সে ব্রেক করলো। গতি অনেক থাকায় একজন আরেকজনের উপরে এসে পড়ল। সাব্বির বলল, তারা আমাদের যেতে দিবেন না স্যার, বারবার বাধা সৃষ্টি করছে। গালিব স্যার বলল, সবাই নামো গাড়ি থেকে। রাস্তার এক পাশে গাড়ি সাইড করে সবাই নামলো। এরপর আশেপাশে দেখতে লাগলো। দূরপাল্লার বাসগুলো ঝড়ের বেগে চলে যাচ্ছে বিশ্ব রোড দিয়ে। অন্ধকারও নেমে এসেছে। আচমকা কয়েকটা কালো বিড়াল গঙ্গাতে গঙ্গাতে রাস্তার পাশ থেকে উঠে এলো। কিছু বুঝে ওঠার আগেই বিড়ালগুলো আক্রমণ করে বসলো। এখানে কেউ এসবে ভয় পাবার মতো না, তাই বিড়ালগুলোকে ধরে ধরে কয়েকটা আছাড় দেওয়ার পর সেগুলো দৌড়ে পালিয়ে গেল। হঠাৎ সবার চোখ পড়ল রাস্তার ওপাশে একজন দানবের মতো কেউ দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না। গালিব স্যার বলল, তাকে আমি অনেক আগে একবার দেখেছিলাম। সে আমাকে ভয় দেখাতে এসেছিল, কিন্তু পাত্তা পাইনি। এবার তাকে ছাড়বো না। এই বলে স্যার তার দিকে এগিয়ে যেতে লাগলো। রামিম বলে উঠল, স্যার, আমাকে একটা সুযোগ দিন।
আপনারা সবাই বড় বড় খারাপ শক্তির সাথে লড়াই করেছেন, আমারই সৌভাগ্য হয়নি। এটাকে আমার উপর ছেড়ে দিন। আমার হাত মচমচ করছে ওকে মারার জন্য। সাব্বির বলল, হ্যাঁ স্যার, ওকেও একটু ভূতের হাতে মায়ের খাওয়ার সুযোগ দেন। বেচারা দুপুরে কিছু খায়নি, মায়ের খেয়ে পেট ভরে আসুক। স্যার বলল, ঠিক আছে, যাও তাহলে, দেখি তুমি আমাদের সাথে টিকবে কিনা, এটা তোমার পরীক্ষা। রামিম তার দিকে এগিয়ে গেল এবং বলল, কি ব্যাপার গরিবের বাহুবলী, ওখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি বেরিয়ে আসবেন? মুখ দেখাচ্ছে না কেন? আপনার বোন কারোর সাথে পালিয়ে গিয়ে মুখে চুনকালি মেখে দিয়েছে নাকি? এটা শুনে ওই দানবটা আলোয় বেরিয়ে এলো। তার মুখটা খুব ভয়ানক ছিল, মনে হচ্ছিল যেন চেহারা দেখে মাংস খসে পড়বে। কি বিশ্রী দেখতে। রামি মনে মনে বলল, পাকনামি করতে গিয়ে ফেসে গেলাম, এটার সাথে কিভাবে লড়বো আমি? কি আর করার, সাহস করে তার উপর ঝাঁপিয়ে পড়লাম। প্রথমবার সে রাগে আমাকে এক ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিল। অল্পের জন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলাম না। নিজেকে সামলে নিয়ে আবার দৌড়ে গেলাম তার দিকে। নিচু হয়ে তার পচা মাংসের চেহারায় ধুম করে লাগালাম এক ঘুষি। এতে সে প্রচণ্ড চিৎকার করে উঠল। সে আমার দিকে আগুনের ফুলকি ছুঁড়ে মারল। আমি সরে গিয়ে একবার তার চোখ বরাবর আঙ্গুল ঢুকিয়ে দিলাম। কালো রঙের রক্তে আমার হাত ভরে গেল। সে চিৎকার করতে করতে রাস্তা থেকে নেমে হাওয়ায় মিলিয়ে গেল। সাব্বির তাড়াতাড়ি করে পানির বোতল নিয়ে আসলো এবং আমাকে হাত ধুয়ে ফেলতে বলল। স্যার এসে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি পাশ মিয়া, ভালোই লড়াই করেছ। সব বাধা পেরিয়ে আবার আমরা গাড়িতে উঠে বসলাম। এরপর সোজা তুবাদের বাসায় গিয়ে পৌঁছালাম। সাব্বির এবং রামিম সবাই নিয়ে গেল তুবাদের বাসায়, কিন্তু তুবার আম্মু তো সেখানে ছিল না, তাই বাসা তালাবদ্ধ ছিল। উর্বা এসে তালার মোচড় দিয়ে টাস করে ভেঙে ফেলল এবং দরজা খুলে দিল। উর্বার সে শক্তি আছে। গালিব স্যার বলল, সবাই চুপি চুপি খোঁজ শুরু করলো। মিনা কিছু না কিছু রেখে গিয়েছে, শব্দ যেন না হয়, তাহলে আশেপাশের বাসায় থাকা মানুষ এসে আমাদের ডাকাত ভেবে গণধোলাই দিবে। স্যারের কথা মতো সবাই বাসার এক এক দিকে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর রিদিকা সবাইকে ডেকে পাশের রুমে নিয়ে গেল। সেখানে দেয়ালে শক্ত রক্ত দিয়ে একটা তারিখ লেখা ছিল, 5/6/20। রিশফা বলল, এই তারিখ কিসের ইঙ্গিত বহন করে স্যার? এটা কি মিনা রেখে গিয়েছে আমাদের জন্য? এই তারিখ কি হয়েছিল? রিফান বলল, এটা তো মিনার জন্ম তারিখও না, বা আমার বা রিদিকার জন্ম তারিখও না। তাহলে এটা দ্বারা কি বুঝে গেল মিনা? সবাই এটা নিয়ে চিন্তায় পড়ে গেল। গালিব স্যার দেয়ালের কাছে গিয়ে এক নজরে তারিখটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকে, চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। হঠাৎ বলে উঠল, এটা যে তারিখ হবে সেটা এমন কোনো কথা না। অন্যভাবে ভাবলে এটা 3টা সংখ্যা আছে। রিশফাকে উদ্দেশ্য করে বলল, ওই পুরনো বইটাতে কত পৃষ্ঠা আছে? রিশফা বলল, 20 পৃষ্ঠা আছে। গালিব স্যার হাসিতে বলল, তার মানে 5/6/20 এটা কোনো তারিখ না, এই সংখ্যাগুলো দিয়ে ওই বইয়ের পৃষ্ঠা বোঝানো হয়েছে। রিশফা তাড়াতাড়ি বই খুলে 5 নম্বর পৃষ্ঠায় গেল। সেখানে লেখা আছে, শ্যাওলা পরা 3 তলা বিশিষ্ট ইমারত। এরপর গেল 6 নম্বর পৃষ্ঠায়। সেখানে লেখা, দেয়ালে থাকা পোকামাকড়গুলো জীবিত হয়ে যাবে, তখন তারা মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এরপর 20 নম্বর পৃষ্ঠায় গেল। সেখানে লেখা, পচা দুর্গন্ধযুক্ত নালার পানি থেকে অনেক মৃত মানুষ উঠে আসবে, তারা আমাদের দলে যোগ দিবে। মৃদিকা বলল, এটা কেমন ক্লু? এখানে তো কিছু স্পষ্ট করে বোঝানো হলো না। এই কথাগুলো দিয়ে ডোরিয়ার কিভাবে ঠিকানা বের করব? সবাই এটা নিয়ে হতাশ হলো এবং মন খারাপ করে বসে পড়ল। তার মানে রিদিকা যেটা বলেছে সেটাই করতে হবে। এক এক করে ডোরিয়ার সব ঠিকানায় আক্রমণ করতে হবে। গালিব স্যার হেসে বলল, তোমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাও, এটা ভালো লক্ষণ না। এখানে যেভাবে ঠিকানা দেওয়া হয়েছে সেটা তোমাদের জন্য কঠিন হলেও আমার আর রিশফার জন্য এটা অনেক বোঝা হয়ে গিয়েছে। আমরা চিনি এই জায়গা, তাই না রিশফা? রিশফা বলল, নিজের ঠিকানা কি কেউ ভুলতে পারে স্যার? এটা আমার মা আর বোনের ঠিকানা ছিল, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। মিনা দেয়া ক্লু অনুযায়ী ডোরিয়া এই মুহূর্তে সেখানে আছে। রিফান বলল, ডোরিয়া যদি সেখানে থাকে তাহলে নিশ্চয়ই মিনহা, তুবা এবং তান্ত্রিক সেখানে আছে। আমাদের প্রথমে তান্ত্রিককে উদ্ধার করতে হবে। তান্ত্রিকই পারবে মিনহাকে স্বাভাবিক মানুষে পরিণত করতে এবং ডোরিয়ার হাত থেকে রক্ষা করতে। সবাই রওনা হলো ডোরিয়ার উদ্দেশ্যে। এখন তারা তাদের গন্তব্য জানে, তাদের কি করতে হবে তাও জানে। ডোরিয়া এবং সকল অশুভ শক্তি শেষ করা হবে। নিচে যেতে একজন সাইজের ছোট মানুষ পথ আটকে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে বয়স হবে 40 বছর, কিন্তু সাইজ 5 বছরের বাচ্চাদের মতো। সে বলল, আপনারা কারা? এই কলোনিতে তো আগে কখনো দেখিনি, তারপর এত রাতে। এখনই পুলিশকে ফোন দিচ্ছি, দাঁড়ান। সাবির বলল, সাইজ হিসেবে একটু বেশি বলে ফেলেছেন না ভাই? আমার তো মনে হয় আপনি এখন পুরোপুরি জন্ম নেননি।
আরও বাকি আছে। এটা বলাতে লোকটা আরও বেশি রেগে গেল। ঋতিকা বলল, তুই একটু চুপ থাকতে পারস না, খালি পটর পটর করস কেন? রামিম বলল, আরে আঙ্কেল, আমাকে চেনেননি? আমি তো এই কলোনিতে থাকি। আপনাকে তো আমি চিনি। প্রতিদিন আপনার বউ আপনাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামে, মাঝে মাঝে ইচ্ছা মতো কেলানি দেয়। এবার লোকটা একটু ইতস্তত বোধ করে বলল, থাক ভাই, আর গোপন কথা ফাঁস করা লাগবে না। আপনারা যেখানে যাচ্ছিলেন যান, আমিও যাই। এই বলে লোকটা চলে গেল। গালিব স্যার রিশফার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। সবাই এটা খেয়াল করলো। রিজবি বলে উঠল, স্যার, আপনার ঘরেও কি রেসলিং চলে নাকি? না মানে শুনেছি মারপিট করলে নাকি ভালোবাসা বাড়ে। রিশফা বলল, এই জন্যই তো আমাদের মাঝে এত ভালোবাসা, তাই না স্যার? গালিব হালকা কাশি দিয়ে বলল, ঘরের কথা বাইরে বলা ভালো না। সবাই হেসে দিল। সাব্বির বলে উঠল, ব্রেকিং নিউজ, গালিব স্যার ও বউয়ের কাছে ধরাশায়ী দিন শেষে। আল্লাহ চাইলে আমি একদিন ধরাশায়ী হব। হুমায়রার দিকে তাকিয়ে হুমায়রা লজ্জা পেয়ে একটু মুচকে হাসি দিল। রিফান বলল, স্যার, তাহলে এখন আমরা আমাদের গন্তব্য জানি, যাওয়া যাক। সবাই গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। গালিব স্যার একটু চিন্তিত, কারণ ডোরিয়া এত জায়গা থাকতে রিশফাদের সেই পুরনো বাসায় কেন বেছে নিল? ডোরিয়ার মনে কি চলছে, আর সে মিনহার কাছে বা কি চায়? উর্বা বলল, ঋতিকা আপু, মিনহার সম্পর্কে এখন সবাইকে জানানো ভালো হবে। মিনহা কেন এত স্পেশাল সেটা সবাই জানতে চায়। ঋতিকা সবার কৌতূহল ভাঙার জন্য বলা শুরু করলো, রিফান আমাদের মতো বেঁচে থাকা কোনো সাধারণ মানুষ না। রিফানের শরীর অন্য কারোর, তবে আত্মা তার নিজের। সেদিন তান্ত্রিক রিফানকে ফিরিয়ে দিয়েছিল মৃত মিনহাদের বা শরীরে। এটা সম্পূর্ণ প্রকৃত বিরুদ্ধ কাজ, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আমরা জানতাম প্রকৃতি কোনো একদিন এর প্রতিশোধ নিবে। সবকিছু ঠিকঠাক চলছিল। মা বাবাকে রাজি করিয়ে আমরা বিয়ে করে নিলাম, তবে রিফানের আসল পরিচয়টা লুকিয়ে রাখলাম। এটা জানাজানি হলে আমার মা বাবা কখনোই মেনে নিত না। তাদেরকে বলেছি রিফান ইতিম। বিয়ের পর আমরা খুব সুখেই দিন পার করছিলাম। তবে সবকিছু বদলে যায় আমাদের মেয়ে মিনহা জন্ম নেওয়ার পর। সে অস্বাভাবিকভাবে মাত্র 5 মাসে দুনিয়ার মুখ দেখে একটা পরিপূর্ণ বাচ্চা হয়ে। ডাক্তারসহ সবাই শক ছিল এটাতে। জন্ম থেকে নীল চোখা ছিল মিনহা, আর ঠোঁটগুলো রক্তের মতো লাল। তবু আমরা এটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, যেহেতু রিফান আত্মা থেকে আবার জীবিত মানুষ হয়েছে, তাই এমন অদ্ভুত কিছু হতেই পারে। তবে মিনহার বয়স যখন 5 দিন, সেদিন আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ ফিস ফিস আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। কয়েকজন লোক ফুসুর ফাসুর করে কথা বলছে, তবে তাদেরকে দেখতে পাচ্ছি না। আমি রিফানকে উঠালাম, ডাক দিলাম। রিফানও খেয়াল করলো ব্যাপারটা। হঠাৎ আমাদের দোলনার দিকে তাকিয়ে হতবাক, মিনহা সেখানে ছিল না। তাড়াতাড়ি উঠে ঘরের লাইট জ্বালিয়ে আশেপাশে ভালো মতো দেখলাম, মিনহা কোথাও ছিল না। আমি কান্না করে দিলাম। রিফান দৌড়ে বাইরে গেল। একটু পর রিফানের ডাকে বাইরে থেকে, ঋতিকা, তাড়াতাড়ি আসো। আমি দৌড়ে বাইরে গেলাম। দেখি রিফান আমার বাসার সামনে থাকা ফুল বাগানে দাঁড়িয়ে। আমি বললাম, কি হয়েছে, মিনহা কোথায় রিফান? রিফান হাতের ইশারায় দেখালো ফুল বাগানের একদম শেষ মাথায় 2টা কালো ছায়ামূর্তি মিনহাকে কোলে নিয়ে ফিসফিস করে কি যেন কথা বলছে একে অপরের সাথে। রিফান ডাক দিল, এই কারা আপনারা? ডাক শুনে তারা দুজনে এদিকে ফিরে তাকালো। তারপর তাড়াহুড়ো করে মিনহাকে মাটিতে শুয়ে রেখে হাওয়ায় মিলে গেল। সেদিনের পর থেকে প্রায় রাতের বেলা মিনহা গায়েব হয়ে যেত। যখন তাকে খুঁজে পেতাম তখন তার সাথে ওই ছায়ামূর্তি দুটোই থাকতো। তারা মিনহার কোনো ক্ষতি করতো না, শুধু কথা বলতো মিনহাকে কোলে নিয়ে। তবে প্রায় এটা হওয়াতে আমরা মিনহাকে নিয়ে একটু ভয় পেতে লাগলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, মিনহা আর 5টা বাচ্চার চেয়ে দ্বিগুণ গতিতে বেড়ে উঠতে লাগলো। মিনহার বয়স মাত্র 1 বছর, তবে তাকে দেখে সবাই বলতো 4 বছরের বাচ্চা। স্পষ্ট করে কথা বলতে পারা, না শেখাতেও সবকিছু শিখে যাওয়া, ভবিষ্যতে কিছু হলে সেটা আগেই বলে ফেলা। আর অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম মিনহার মাঝে। আমরা হয়রান হয়ে যাচ্ছিলাম দুজন। এগুলো কোনো ভালো লক্ষণ ছিল না। একদিন রাতে আমি স্বপ্ন দেখলাম, তান্ত্রিক আমাকে বলছে, সময় ফুরিয়ে যাওয়ার আগেই মিনহাকে নিয়ে আমার কাছে আয়, বিপদ খুব নিকটে। স্বপ্নের কথা রিফানকে জানালে সে বলল, যেহেতু তান্ত্রিক আমাকে মৃত থেকে জীবিত করেছে, তাই মিনহার সমাধান নিশ্চয়ই তান্ত্রিকের কাছে আছে। আমাদের দেরি না করে তান্ত্রিককে খোঁজা দরকার। সে থেকে আমরা তান্ত্রিকের খোঁজে, কিন্তু হঠাৎ করেই মিনহা গায়েব হয়ে যায়। আমরা ভেবেছিলাম এবারও হয়তো আগের মতোই সে ছায়ামূর্তিগুলো নিয়ে গিয়েছে, তাই তেমন চিন্তা হলো না। কিন্তু এবার আর মিনহাকে খুঁজে পেলাম না। তবে খোঁজ পেলাম তান্ত্রিক সিলেটে আছে প্রধান নামক জিনের কারাগারে। এ পর্যন্ত বলে ঋতিকা থামল। রিফান বলল, ডোরিয়ার উদ্দেশ্য অজানা এখন পর্যন্ত। আমরা জানি না ডোরিয়ার পরিকল্পনা কি মিনহাকে নিয়ে।
ডোরিয়াকে খুঁজে পেলেই সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। গালিব স্যার রিফানের কাঁধে হাত দিয়ে বলল, বড় কোনো কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হও, নিজের মনকে শক্ত করো, ঋতিকাকেও সামলাতে হবে, তুই প্রস্তুত হয়ে নাও। স্যারের কথা এখানের কেউ বুঝতে পারল না, শুধুমাত্র উর্বা ছাড়া। উর্বা জানি স্যার কি বলতে চাইছে, কারণ উর্বা একজন জিন। ঋতিকা বলল, কিসের কুরবানির কথা বলছেন স্যার? গালিব স্যার বলল, সময় হলে সব পরিষ্কার হয়ে যাবে, ডোরিয়াকে আগে খুঁজে পাই, তারপর জানতে পারবে। কথা বলতে বলতে গাড়ি পৌঁছে গেল সেই হিন্দু পাড়ায়। গালিব স্যারের চোখ আগের সব ঘটনা ভেসে উঠতে লাগলো। এখান থেকে তার জীবনটা সম্পূর্ণ অন্য একটা জগতে মোড় নিয়েছে। সে রিশফার চেহারাটা চোখের সামনে ভাসছে। ওকে যদি ফিরিয়ে আনা যেত কোনোভাবে, তাহলে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসতাম। হঠাৎ ধুম করে আওয়াজ হলো আর গাড়ি এলোমেলোভাবে গিয়ে গাছের সাথে ধাক্কা খেলো। সাব্বির বলল, শুরু হয়ে গিয়েছে ক্যাবলা বাবার কেরামতি। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। সবাই গাড়ি থেকে নামলো। রাত তখন প্রায় 2:30। চারটা রক্তবর্ণ ধারণ করেছে। হালকা আলোতে আশেপাশের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল। গালিব স্যার হাতের ইশারায় দূরে দেখিয়ে বলল, ওই যে গ্রামের শেষ মাথা আমাদের গন্তব্য। সেখান থেকে আমি শুরু করেছিলাম আজকে, আবার সেখানেই ফিরে আসলাম। সবাই তাকিয়ে দেখলো গ্রামের শেষ মাথায় একটা 3তলা বিশিষ্ট বিল্ডিং। দেখেই মনে হচ্ছে হলিউড মুভির কোনো ভূতুরে বাড়ি। সবাই সেদিকে এগিয়ে গেল। হঠাৎ পাশের মন্দিরে ঘন্টা বেজে উঠল। সবাই চমকে গেল। রিজবি ভয় পেয়ে বুকে থুতু দিল। উর্বা বলল, এসব খাচরামি কাজ কে শিখেছে তোমাকে? থুতু দিলে কি ভয় কেটে যায়? সাবির বলল, থুতু দিলে ভয় কাটে কিনা জানি না, তবে পেতনি রেগে যায়। রিজবি পেতনিকে রাগানোর জন্য হলেও প্রতিদিন নিয়ম করে 3 বেলা বুকে থুতু দিবে। হুমারা বলল, সাবধান মিস্টার সাব্বির, সে আমার ভাবি হয়, সম্মানের সাথে কথা বলেন। সাব্বির বলল, এখানে তো মানুষ থাকতে এখন কথা বলার জন্য সম্মানকে কোথায় পাবো আমি? আমাদের মাঝে সম্মান নামে কেউ নেই তো। ঋতিকা বলল, হুমায়রা ওর সাথে কথাই পারবে না, ওর মুখ বন্ধ করার উপায় হলো ওকে পানিতে চুপ দিয়ে ধরে রাখতে হবে। রিশফা বলল, সবাই চুপ, আমরা বিল্ডিংয়ের খুব কাছাকাছি। ছাদের দিকে চোখ যেতেই সবাই দেখল কালো কাপড় পরা এক মহিলা ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। তার কাপড়ের আঁচলটা নিচে পর্যন্ত এসে ঝুলছিল। হঠাৎ সে নিচে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে নিচে ঝাঁপ দিল। সবাই দৌড়ে গেল সেখানে, কিন্তু দেখল নিচে কেউ নেই, অথচ সে চোখের সামনেই ঝাঁপ দিল। গালিব স্যার বলল, সবাই প্রস্তুত হয়ে নাও, ডোরিয়া যে কোনো সময় আক্রমণ করতে পারে। বলতে বলতেই বিল্ডিংয়ের ভেতর থেকে ভারী কণ্ঠে কেউ বলল, তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম, চলে আয় ভেতরে। আবার কণ্ঠ চেঞ্জ হয়ে তোবার কণ্ঠে বলে উঠল, রামিম প্লিজ আমাকে এখান থেকে বাঁচাও, ওরা আমাকে খেয়ে ফেলবে, বাঁচাও আমাকে। এরপর আবার কণ্ঠ চেঞ্জ হয়ে মিনহার গলায় বলল, আমু তুমি এসেছো, আমাকে নিয়ে যাও এখান থেকে। আব্বু তোমাকে ছাড়া একটু ভালো লাগছে না, আমাকে নিয়ে যাও। মিনহা আমি আসছি বলে রিদিকা ভেতরে দৌড়ে যেতে চাইলে রিফান তাকে আটকে বলল, এটা কোনো ফাঁদ হতে পারে, আগে যাচাই করে ভেতরে যেতে হবে আমাদের। রিদিকা কোনো কথা মানছে না, বারবার বলছে মিনহার সাহায্যের প্রয়োজন রিফান, আমাকে ছাড়ো, আমি গিয়ে মিনহাকে নিয়ে আসবো। রিফান অনেক বুঝে রিদিকাকে থামিয়ে শান্ত করল। গালিব স্যার কিছু বলতে যাবে এমন সময় রিশফা এক দৌড়ে বিল্ডিংয়ের ভেতরে চলে গেল। সবাই অপ্রস্তুত হয়ে গেল এবং এবার কিছু না ভেবেই সব একসাথে দৌড়ে বিল্ডিংয়ে প্রবেশ করল। গালিব স্যার পাগলের মতো রিশফাকে ডাকতে লাগলো পেছন থেকে, কিন্তু রিশফা একবারের জন্য পেছনে না তাকিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে যেতে লাগলো। মনে হচ্ছে রিশফাকে কেউ বশ করে নিয়েছে, সে নিজের নিয়ন্ত্রণে নেই। সবাই যখন রিশফার পেছনে সিঁড়ি বেয়ে উঠছিল তখন আশপাশ থেকে অদ্ভুত এক হাসির আওয়াজ আসতে লাগলো। হাসিটা খুব অদ্ভুত শোনাচ্ছে, না মেয়ে কণ্ঠ না পুরুষ কণ্ঠ, কেমন এক মায়াবী হাসি। সবাই আমাদেরকে টানছে ওই হাসির শব্দের দিকে। হঠাৎ রিশফা থেমে গেল সিঁড়ির ওপরে, আমরাও থমকে দাঁড়ালাম। গালিব স্যার ধীরে ধীরে এগিয়ে গেল। রিশফা কি হয়েছে? ওর বাবা বলল, স্যার সাবধানে, এটা রিশফা নাও হতে পারে, ডোরিয়া আমাদের জন্য পদে পদে ফাঁদ পেতে রাখবে এখানে। রিশফাপুকে দিয়ে শুরু। গালিব স্যার উর্বার কথা শুনে হালকা হাসি দিয়ে গিয়ে রিশফার কাঁধে হাত রাখতেই প্রচণ্ড এক ঝটকায় স্যার নিচে পড়ে গেল। মনে হলো যেন স্যার বৈদ্যুতিক ঝটকা খেয়েছে। স্যারের শরীর কাঁপতে লাগলো। রিফান গিয়ে স্যারকে ধরে উঠে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? রিশফাপুর ওপর নিশ্চয়ই অশুভ কিছু ভর করেছে স্যার, তাকে থামাতে হবে আমাদের। স্যার স্বাভাবিক হয়ে বলল, আরে তেমন কিছু না, আমি ঠিক আছি, এসব মারপিট ঘরে চলতেই থাকে আমাদের, তবে এবারে ব্যাপারটা একটু ভিন্ন, সত্যি রিশফা নিজের নিয়ন্ত্রণে নেই। হঠাৎ রিশফা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, আমার বোনকে আমি নিয়ে যাচ্ছি, পারলে রুখে দেখাও। এই বলে এক দৌড়ে সে বাসায় ঢুকে গেল যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, মানে তার বোন রিশফাদের বাসায়। সবাই রিশফার পেছনে দৌড়ে গেল। গালিব স্যার বলল, বইটাতে লেখা ছিল দেয়ালে থাকা পোকামাকড়গুলো জীবিত হয়ে যাবে।
এই সেই ঘর যার দেয়ালে পোকামাকড়ের ছবি অঙ্কন করা, তো সবাই আশেপাশে নজর রাখবে। এই বলে সবাই সেই বাসায় ঢুকে রিশফাকে খুঁজতে লাগলো। সবাই খেয়াল করলো সত্যি দেয়ালে আঁকা পোকামাকড়গুলো নড়াচড়া করছে, আশেপাশে কোথাও রিশফা নেই। গালিব স্যার হুন্য হয়ে রিশফাকে ডাকতে লাগলো, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। রামিম এসে সাব্বিরকে বলল, ভাই আমাকে তোর লাগে লাগে রাখ, না জানি কোন সময় এই পোকাগুলো জীবিত হয়ে আমার কান দিয়ে ঢুকে নাক দিয়ে বের হয়। এমন পরিস্থিতিতে আমি জীবনেও পড়িনি। সাব্বির বলল, তোমার উপর ক্রাশ খাওয়ার সময় মনে ছিল না ভালোবাসার পথ কাঁটাযুক্ত হয়? আমি তো চাই পোকাগুলো জীবিত হয়ে তোর কান দিয়ে ঢুকে এমন জায়গাতে বের হোক যাতে ডাক্তারকে কম্বলের ভেতর ঢুকে তোর চিকিৎসা করতে হয়। আর আমি বলল, ভাই হয়ে এমন কথা বললি তুই? যা, তোকে আমি বদদোয়া দিলাম, তোর অনেক জোরে টয়লেট পাবে আর এমন সময় তোর পাজামার দড়িতে গিট্টু লেগে যাবে। হঠাৎ দেয়াল থেকে পোকামাকড়গুলো ধীরে ধীরে গায়েব হয়ে যেতে লাগলো। সেদিকে কেউ খেয়াল করলো না। প্রতিটা রুমে রিশফাকে খুঁজছে সবাই। রিফান বলল, সবাই একদম চুপ হও, একটাও শব্দ যাতে না হয়। সবাই নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে চুপচাপ নিস্তব্ধতায় লক্ষ্য করল ওয়াশরুম থেকে টুপটুপ পানি পড়ছে। হঠাৎ ভয়ঙ্করভাবে চিৎকার ওয়াশরুম থেকে। এটা রিশফার গলা। গালিব স্যার ওয়াশরুমের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে। দরজা ধাক্কা দিতেই দেখা গেল রিশফাকে আয়নার ভেতরে টেনে নিয়ে যাচ্ছে কেউ। রিশফা প্রাণপণে চেষ্টা করছে তার থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছে না। তাড়াতাড়ি গালিব স্যার গিয়ে এক টানে রিশফাকে বাইরে নিয়ে আসলো। রিশফা হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো, কোনো কথা বলতে পারছে না। সাব্বির দৌড়ে গেল গাড়িতে থাকা পানির বোতল আনতে। রিশফার গলা শুকিয়ে গিয়েছে, পানি খেতে হবে। রিশফা কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। গালিব স্যার বলল, তুমি আগে শান্ত হও, পরে শুনবো সব। এটা বলে হঠাৎ গালিব স্যারের চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে সবার দিকে তাকিয়ে বলল, ওয়াশরুমে আয়না কিভাবে এলো? এই আয়না তো নষ্ট করে দেয়া হয়েছিল। তার মানে রিশফা ফিরে এসেছে। ঋতিকা বলল, রিশফা মানে যে মারা গিয়েছিল সেই রিশফা, সে কেন ফিরে আসবে? গালিব স্যার কিছু না বলে চিন্তার ভাঁজ চেহারাতে নিয়ে সে আয়নার দিকে তাকিয়ে রইল। আয়নার নিচের সেই ভাঙা অংশটা এখনো দাগ হয়ে আছে। ঋতিকা আবার বলল, স্যার আপনি কিছু ভাবছেন? রিশফা কি সত্যি ফিরে এসছে? যদি এসে থাকে তাহলে আমরা এই আয়নাটা ভালোভাবে ভেঙে ফেলে এখনই। স্যার বলল, আয়না ভেঙে ফেললেই এর সমাধান হবে না ঋতিকা। রিশফা নিজের ইচ্ছাতে ফিরে আসেনি, তাকে নিয়ে আসা হয়েছে। সাব্বির পানি নিয়ে আসলে রিশফা শুকিয়ে যাওয়া গলা ভিজিয়ে নিল। এরপর স্বাভাবিক হয়ে বলল, স্যার আপনার ধারণা একদম ঠিক, আমার বোন ফিরে এসেছে। আমি স্পষ্ট তাকে আয়নাতে দেখতে পেয়েছি। সে আমাকে ডাকছিল আয়নার ভিতর থেকে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে হাত বাড়িয়ে দিতেই আয়নার ভিতর থেকে একটা লোমশ হাত বেরিয়ে এসে আমাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। সে আমাকে ডাকছিল আয়নার ভেতর থেকে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে হাত বাড়িয়ে আয়নার ভেতর থেকে একটা লোমশ হাত বেরিয়ে এসে আমাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। গালিব স্যার গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, রিশফা তুমি কেন ফিরে এলে, আর তোমার বোনকে কেন আক্রমণ করলে? কিন্তু আয়না থেকে কারোর কোনো শব্দ এলো না। স্যার আবার ডাকলো রিশফাকে, এবারও নেই কেউ। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে যাবে এমন সময় দুইটা মেয়ের প্রতিবিম্ব আয়নায় ভেসে উঠল। একটা তো রিশফা, আরেকটাকে ওয়াশরুমের বাইরে থাকা কেউ এখনও দেখেনি প্রতিবিম্ব দুটো, কারণ বাইরে থেকে দেখা যাচ্ছিল না। স্যার রিশফাকে দেখে খুশি হবে নাকি রাগ করবে বুঝে উঠতে পারছে না। স্যার বলল, রিশফা তোমাকে দেখে ভালো লাগছে, কিন্তু এখানে আশা করিনি তোমাকে আবার দেখতে পারবো। কেন ফিরে আসলে? কার হুকুমে ফিরে আসলে? রিশফা শুকনো একটা হাসিতে বলল, স্যার আমি ফিরে আসতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। আমি ভাবিনি আপনার সাথে আবার দেখা হয়ে যাবে। অপঘাতে মৃত্যু হওয়া সব আত্মাকে ডরিয়া একত্রিত করে ফিরে আনছে। তার বড় কোনো পরিকল্পনা আছে, তবে সেটা গোপন, কেউ জানে না তার মাথায় কি চলছে। আমি নিজের বশে নেই স্যার, সে আমাকে যেভাবে চালাবে আমি সহ প্রতিটা আত্মা সেভাবে চলবে। তাই আমি আপনাদের কোনো ক্ষতি করে ফেললে আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার বোনকেও বলবেন আমাকে যেন ভুল না বোঝে। আমি ইচ্ছে করে তাকে আঘাত করিনি। স্যার বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার, ডরিয়া অপঘাতে মারা যাওয়া আত্মা এক করেছে, তাহলে তার পরিকল্পনা অনেক বড়, চিন্তা করো না, আমরা তাকে সফল হতে দেব না, আর তোমাকে সহ বাকি সব আত্মাকে ফেরত পাঠাবো আমরা। দুনিয়ার এই নোংরা খেলায় জড়াতে দেব না তোমাদের, কিন্তু তোমার সাথে এই মেয়েটাকে। মেয়েটা বলল, স্যার আমি একজন অপঘাতে মারা পড়া আত্মা, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাই। রিফান মেয়েটার কণ্ঠ শুনে চমকে গেল, এটা তো ঋতুর কণ্ঠ। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকলো। আয়নায় তাকিয়ে দেখলো ঋতু ফ্যাকাশে মুখখানা নিয়ে অদ্ভুত এক চাহনিতে তাকিয়ে আছে। রিফান বলল, ঋতু তোকেও নিয়ে এসছে ডরিয়া। তো এখন তার বসে কিতাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
ঋতু বলল, ভাইয়া আমার দ্বারা কোনো আঘাত পেলে আমাকে দোষ দিস না। আমিও রিশফার মতো নিজের বশে নেই। আমার ভাতিজি মিনাকে কেন্দ্র করে ডোরিয়া অনেক ভয়ানক এক খেলায় মেতে উঠেছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখো সবাই, এসব কিছুর পেছনে ডোরিয়া না বরং অন্য কেউ আছে। সে ডোরিয়াকে দিয়ে তার কাজ করিয়ে নিচ্ছে। সে কে আমরা কেউ জানি না, সময় হলে সে আত্মপ্রকাশ করবে। আরও কিছু বলতে যাবে ঋতু এমন সময় একটা বিকট শব্দ হলো, সাথে সাথে রিশফা আর ঋতু কালো ধোঁয়ার মতো মিশে গেল। শব্দটা ছাদ থেকে এসেছে। গালিব স্যার বলল, আমরা যা ভেবেছিলাম তার চেয়ে বড় কোনো পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ডোরিয়া। আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। ওইবা বলল, ছাদে কেউ আছে, আমাদেরকে সিগন্যাল দিচ্ছে ছাদে যাওয়ার জন্য। সবাই ছাদের দিকে যেতে লাগলে সেই গায়েব হয়ে যাওয়া পোকামাকড়গুলো দল বেঁধে ভন ভন করে শব্দ করে আক্রমণ করে বসলো। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল চারিদিকে। উর্বা চিৎকার করে বলল, সবাই কান চেপে ফ্লোরে বসে যাও। উর্বার কথা মতো সবাই কান চেপে বসে পড়ল। এবার উর্বা এক ভয়ানক চিৎকার দিল। চিৎকারে সব পোকামাকড়গুলো টাস টাস করে বেলুনের মতো ফুটে পড়তে লাগলো। উর্বার চিৎকার করার সবার কান চেপে রাখা সত্ত্বেও খুব লাগলো। কয়েক সেকেন্ডের জন্য কেউ কানে কিছু শুনতে পেল না। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই ছাদের দিকে যেতে লাগলো। যাওয়ার সময় সাব্বির রিজভির কানের কাছে গিয়ে বলল, যদি কান বাঁচাতে চাও তাহলে ভুলেও কখনো উর্বার সাথে ঝগড়া করো না। এক চিৎকারে তোমার কানের টাওয়ার ভেঙে ফেলবে। তারপর সারা জীবন শুধু হ্যালো হ্যালো করে বেড়াতে হবে। রিজভি বলল, ঠিক বলেছে ভাই, ঝগড়ার কথা বাদ দাও। আমি তো ওর সাথে রাগ হব হাসি মুখে। উর্বা বলল, আমি কিন্তু শুনে ফেলেছি তোমরা আমাকে নিয়ে কি বলছো। সাব্বির বলল, ভাই এই মেয়ের কান তো খরগোশের মতো খাড়া, তুমি সামলাও, আমি গালিব স্যারের সাথে আছি। বলতে বলতে সবাই ছাদে পৌঁছে গেল। আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। হঠাৎ চিলেকোঠার ঘরটা থেকে লোহার ঝনঝন শব্দ ভেসে আসলো। সেদিকে এগিয়ে যেতেই এবার পেছন থেকে সে অদ্ভুত হাসির শব্দ ভেসে আসলো। সবাই পেছনে তাকিয়ে দেখল কয়েকজন আলোর মতো সাদা পোশাকধারী দাঁড়িয়ে এক অপরের সাথে কি যেন বলা বলি করছে এবং বলা শেষে অদ্ভুতভাবে হাসছে। বোঝা যাচ্ছে তারা কিছু একটা নিয়ে ঠাট্টা করছে। উর্বা তাদের দিকে এগিয়ে গেলে হঠাৎ করেই তারা আবার অদৃশ্য হয়ে গেল। উর্বা বলল, আমরা এই কয়জন মিলে ডোরিয়ার বিশাল আত্মা বাহিনীর সঙ্গে লড়াই করব। এটা নিয়ে ঠাট্টা করছিল আর হাসছিল। স্যার বলল, তারা আমাদের মনোবল ভেঙে দিতে চায়, তাই কেউ এসবে কান দিবেন না। এখানে আমরা কিছু না কিছু পাবো। এই চিলেকোঠাতেই আমি সর্বপ্রথম ডোরিয়ার আসল রূপের সাথে পরিচিত হয়েছিলাম। এটা নিশ্চয়ই ডোরিয়ার কোনো ফাঁদ, তাই আমরা সবাই একসাথে না গিয়ে আলাদাভাবে যাব। স্যার প্রথমে রামিমকে বলল সামনে এগিয়ে গিয়ে চিলেকোঠার দরজা খুলতে এবং সতর্ক থাকতে। রামিম আস্তে আস্তে গিয়ে চিলেকোঠার দরজায় ধাক্কা দিল। দরজা খুলতেই রামিমের দিকে একটা লোহার টুকরো উড়ে আসলো। রামিম সরে যেতে চেয়েও পারল না। লোহার টুকরোটা এসে রামিমের হাতে বিঁধে গেল। রামিম সেদিকে ধ্যান না দিয়ে বলল, স্যার এখানে কাউকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সবাই দৌড়ে গেল চিলেকোঠার ঘরে। সবাই হতবাক হয়ে গেল। একটা লোককে আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটা চুল, দাঁত, হাত পায়ের নখ সব বড় বড়। দেখে মনে হচ্ছে অনেকদিন যাবৎ এখানে বন্দি সে। ঋতিকা ভালোভাবে লক্ষ্য করে বলল, তান্ত্রিক মশাই এটা কি আপনি? লোকটা তার কাপা কাপা মাথা তুলে বলল, হ্যাঁ আমি তান্ত্রিক জিন। তোমরা কারা? তান্ত্রিকের এমন অবস্থা দেখে সবাই খুব কষ্ট পেল। যদি সে আগে অনেক খারাপ ছিল, কিন্তু এখন তো সে আলোর পথে ফিরে আসতে চেয়েছিল। ডোরিয়া সেটা হতে দেয়নি। রিফান এগিয়ে গিয়ে বলল, তান্ত্রিক মশাই আমি রিফান আর ও ঋতিকা। আপনার কি মনে আছে একসময় আপনি আমাদের মারার জন্য অনেক চেষ্টা করেছিলেন? তান্ত্রিক তার লম্বা লম্বা নখ দিয়ে দাড়ি চুলকাতে চুলকাতে বলল, আচ্ছা তোরা, হ্যাঁ মনে থাকবে না কেন? আমি মৃত্যুর খুব কাছাকাছি বাছা। তোরা এখানে কি করছিস? ডোরিয়া জানলে তোদের মেরে ফেলবে তো। ঋতিকা বলল, আমরা আপনাকে ছাড়িয়ে নিয়ে যাব। একটা বড় বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে তান্ত্রিক মশাই। আমাদের মেয়ে মিনহাকে দিয়ে ডোরিয়া ভয়ানক কিছু পরিকল্পনা করছে। শুধুমাত্র আপনিই বলতে পারেন ডোরিয়াকে কিভাবে পরাজিত করা যায়। তান্ত্রিক বলল, আমি তো এখানে বন্দি, কিভাবে তোদের সাহায্য করব? এই আগুনের শিকল তোরা ভাঙতে পারবি না। এই শিকলে 100 মানুষের তাজা রক্ত লাগিয়ে এটাকে অনেক মজবুত করা হয়েছে। এটা আমার পা থেকে খুললেই আমি সাথে সাথেই মারা যাব। দয়া করে তোরা এই কাজ শিকলটা আমার পা থেকে খুলে আমাকে এই বন্দি জীবন থেকে মুক্তি দে। মৃত্যু আমাকে ডাকছে। তার বদলে আমি তোদেরকে বলে দেব ডোরিয়াকে কিভাবে হারাতে পারবি। গালিব স্যার এগিয়ে এসে বলল, না তান্ত্রিক মশাই, আমরা আপনাকে মারব না। আপনাকে সাথে নিয়ে ডোরিয়ার সাথে লড়াই করব। যেহেতু এটা আপনার পা থেকে খুললে আপনার মৃত্যু হবে, তাই এটা না খুলে অন্য পাশ থেকে ভেঙে আপনার শরীরের সাথে জড়িয়ে নিন। লড়াই করার সময় এটা কাজে আসবে।
তান্ত্রিক বলল, তুই অনেক বুদ্ধিমান বাছা, কিন্তু শিকল ভাঙবে কিভাবে? তোদের কারো কাছে তো এমন কোনো শক্তি নেই। স্যার বলল, আমাদের শক্তি এখনও দেখলেন কই মশাই? আমরা মুরগির ডিম দেখে বলে দিতে পারি এটা ব্যাডা মুরগা হবে নাকি বেডি মুরগি হবে। তান্ত্রিক সবে হেসে দিল। সবে বলল, তান্ত্রিক মশাই, আপনি হাসছেন দেখে ভালো লাগলো, কিন্তু আপনার পোকা খাওয়া দাঁত দেখে আমার তরমুজের বীজের কথা মনে পড়ে গেল। ছোটবেলা অনেক চকলেট খেতেন নাকি? তান্ত্রিক বললে, এই ছোকরাটা বেশি কথা বলে, তারপর টাইমিং ভালো। এখন কথা না বলে আমাকে মুক্ত করার ব্যবস্থা কর জলদি। তোদের সাথে তো একজন জিনও আছে, এই উর্বাকে আমি চিনি। আমি যখন প্রধানের কারাগারে ছিলাম তখন ওর সম্পর্কে শুনেছিলাম। গালিব স্যার তার লাঠিটা উল্টো করে তরবারি বানিয়ে নিল। এরপর উর্বাকে বলল, সামনে এসে দাঁড়াতে, যাতে আগুনের ফুলকিগুলো ছিটকে গিয়ে ওদের গায়ে না পড়ে। উর্বার সামনে দাঁড়ালো। স্যার শিকলে আঘাত করলো তরবারি দিয়ে। আগুনের ফুলকি বের হচ্ছিল। তান্ত্রিকের মুখে ভয়ানক হাসি। তার হাসির রহস্য কেউ বুঝতে পারল না। এটা মুক্তি পাওয়ার হাসি নাকি অন্য রহস্য? কয়েকবার শিকলে আঘাত করার পর সেটা ভেঙে গেল। তান্ত্রিক হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে শিকলটা নিজের শরীরে জড়িয়ে নিল এবং বলল, কখনো ভাবিনি ডোরিয়ার কারাগার থেকে মুক্তি পাব। এবার ডোরিয়াকে আমি বুঝিয়ে দেব কে বেশি শক্তিশালী। এই বলে তান্ত্রিক অট্টহাসিতে পুরো বিল্ডিং কাঁপিয়ে দিল। ঋতিকা বলল, তান্ত্রিক মশাই হাসি থামিয়ে বলেন, এখন আমাদের কি করতে হবে? আমরা এখানে ডোরিয়ার খোঁজে এসে আপনাকে পেয়েছি। তাহলে ডোরিয়া কোথায়? মিনাকে নিয়ে তার পরিকল্পনা কি? মিনা কেন এত স্পেশাল? ছোটবেলা থেকে মিনা কেন সব বাচ্চার থেকে আলাদা? সব প্রশ্নের উত্তর আপনার কাছে আছে হয়তো। তান্ত্রিক হাসি থামিয়ে বলল, মিনা এমন একটা বাচ্চা যার দ্বারা সকল আত্মাকে জীবিত মানুষের শরীরে ঢুকিয়ে পুরো পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া যাবে। ডোরিয়া সেটাই করছে। রিফানের মৃত্যু থেকে জীবিত হওয়া সেই ছিল সবচেয়ে বড় ভুল, কিন্তু এটা না করলে সেদিন তোরা তো আমাকে মেরে ফেলতি। আগামীকাল সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের আলো যদি মিনার শরীরে লাগে তাহলে মিনা লবণের মতো গলে যাবে এবং ডোরিয়া তার উদ্দেশ্য সফল করে ফেলবে। সে পুরো পৃথিবীর মানুষকে বশে নিয়ে আসবে, সাথে তোরাও তার বশে চলে যাবি। তখন আর কারোর কোনো শক্তি কাজে আসবে না, শুধুমাত্র মানুষই না, সকল জিনও তার নিয়ন্ত্রণে থাকবে। রামিম বললে, এইসব কিছুর মাঝে তোবা কেন আসলো? তোবার সাথে তো এখানে কারোর কোনো সম্পর্ক নেই। তান্ত্রিক বলল, তোবা অনাকাঙ্ক্ষিতভাবে এসে গিয়েছে। তারা যখন মিনাকে নিয়ে যাচ্ছিল তখন মিনার হাত থেকে নীল রঙের একটা আংটি পড়ে গিয়েছিল। সে আংটি তোবা পেয়ে যায় কোনোভাবে এবং সেটা নিজের আঙ্গুলে পরে নেয়। এতে করে মিনা তোবার শরীরে প্রবেশ করে ফেলে। এটা ডোরিয়ার পরিকল্পনার অংশ ছিল না, এবং সূর্যগ্রহণের আগে তোবার হাত থেকে ওই আংটি খোলা যাবে না। তাই ডোরিয়া তার পরিকল্পনা অনুযায়ী একটু বদলে তোবাকেও নিয়ে গিয়েছে। রিশফা অবাক হয়ে বলল, আপনি বন্দি থাকা সত্ত্বেও এত সব কিছু জানেন কিভাবে? তান্ত্রিক এবার একটু থতমত খেয়ে বলল, আসলে ডোরিয়া দলের মাঝে আমার একজন অনুসারী আছে যে এখন আমাকেই মেনে চলে। তার দ্বারাই এই অ্যাব আমি জেনেছি। রিফান বলল, সেসব কথা ছাড়েন, এখন বলেন তাহলে ডোরিয়াকে হারানোর উপায় কি? এটা কোনোভাবেই হতে দিতে পারি না আমরা। একটা শয়তান আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করবে, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। তান্ত্রিক এবার গালিব স্যারের দিকে তাকিয়ে বলল, উপায় তো একটা আছে, সেটা গালিবও জানে, উর্বাও জানে, কিন্তু সেটা অনেক কঠিন হবে তো ওদের জন্য। স্যারের কথা ঘুরিয়ে বলল, এখন এসব না বলি আমরা, আপনি আমাদের ডোরিয়ার কাছে নিয়ে যেতে পারবেন। ডোরিয়া ওয়াদা ভঙ্গ করে কেন আবার এই নোংরা খেলায় জড়ালো সেটা জানতে হবে। তান্ত্রিক বলল, ডোরিয়ার ঠিকানা জানতে হলে আমাকে ধ্যানে বসা লাগবে। এর জন্য দরকার হবে বিল্ডিংয়ের পেছনে থাকা নালা থেকে এক বাটি পানি এবং আগুন জ্বালানোর জন্য কিছু লাকড়ি। সাব্বির এবং রামিম চলে গেল এগুলোর যোগান আনতে। এদিকে তান্ত্রিক ধ্যানে বসার প্রস্তুতি নিচ্ছিল। সবার চেহারায় একরাশ চিন্তার ছাপ। কি হতে যাচ্ছে সামনে? ডোরিয়া বাহিনীর সাথে লড়াই করে টিকে থাকা যাবে কিনা? এটা হবে শেষ লড়াই, হেরে গেলে সব শেষ হয়ে যাবে। সাব্বির এবং রামিম বিল্ডিংয়ের পেছনে গেল নালা থেকে পানি আনতে। রামিম বলল, সাবধানে ভাই, ওই বইতে লেখা ছিল নালা থেকে মৃতরা উঠে আসবে। যদি সত্যি তাই হয় তাহলে কি হবে? সাব্বির বলল, কি আর হবে, তাদের উদ্দেশ্য তোকে বলি দিয়ে দেব। তারা এমন তাজা বলি পেয়ে আমাকে ছেড়ে দিবে। যান বাজানো ফরজ, ফোন নিয়ে তুই আমাকে বলি দিবি তাই না? এই বলে সাব্বিরকে কিল ঘুষি দিতে লাগলো। সাব্বিরও হাসতে হাসতে মজা করতে লাগলো। নালার কাছে পৌঁছে সাব্বির বলল, তুই দাঁড়া, আমি পানি নিচ্ছি। হঠাৎ তাদের চোখে পড়ল নালার ওপারে সাদা পোশাক পরা মানুষের আকৃতির কিছু ওপরে। কিছু বুঝে ওঠার আগেই সেটা ধাপ করে পানিতে লাফ দিল। সাব্বিরের কাছে মনে হলো ওটা একা ছিল না, সাথে আরও কয়েকজন লাফ দিয়েছে। রামিমকে সাবধান করে সাব্বির এগিয়ে গেল নালার কাছে।
গিয়ে বোতলে পানি নিচ্ছিল। বোতল প্রায় ভরে এসছে এমন সময় খপ করে সাব্বিরের হাত কেউ ধরে ফেলল। সাব্বির দেখল কালো এক লোমশ হাত পানি থেকে বের হয়ে তার কাছে হাত ধরে ফেলেছে এবং নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সাব্বির বলল, রামিম আমাকে পেছন থেকে টান দিয়ে ধর। কিন্তু রামিম কোনো কথা বলছে না। সাব্বির পেছনে থেকে শকড, রামিম কোথায়? সেখানে রামিম নেই। জোরে ডাক দিল, রামিম কই গেলি ফইন্নি? কিন্তু রামিমের কোনো সারা শব্দ নেই। তাই সাব্বির ভাবল যা করার নিজেকেই করতে হবে। এই বলে সাব্বির পুরো শক্তি খাটিয়ে টেনে সেই হাতসহ মুখের কাছে নিয়ে এসে সজোরে কামড় বসিয়ে দিল। ভয়ানক এক চিৎকারে সাব্বিরের হাত ছেড়ে দিল এবং সে পানিতে তলিয়ে গেল। সাব্বির বোতল নিয়ে সেখান থেকে পিছিয়ে এলো তাড়াতাড়ি আর বলল, শালা এমন কামড় দিছি যে 14টা ইঞ্জেকশনও কাজ হবে না। আমার সাথে ভাওতাবাজি করস তাই না? আমি আমার গার্লফ্রেন্ডকেও আমার হাতে ধরতে দেই না। তুই কোন টুটটুট? কিন্তু রামিম গেল কোথায়? এবার পেছনে তাকাতেই দেখে রামিম প্যান্টের চেন লাগাতে লাগাতে আসছে। সাব্বির বলে উঠল, কিরে ফইন্নি, তুই কই গিয়েছিলি? এত জোরে ডাকলাম তুই শুনিসনি? রামিম কেমন গম্ভীর গলায় বলল, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছে, আমি তোর ডাক শুনতে পাইনি। তোর প্রকৃতিও তোর মতো ফইন্নি, যখন তখন ডেকে বসে। আর একটু হলে আমাকে নিয়ে যেতে পানির নিচে টেনে। রামিম বলল, নাইনি তো, এখন চল, আমাদের জন্য তারা অপেক্ষা করছে, তাদের অপেক্ষায় রাখা ঠিক হবে না। সাব্বির খেয়াল করলো রামিমের কণ্ঠ থেকে শুরু করে কথা বলার ধরন সব বদলে গিয়েছে। রামিমের উপর কিছু ভর করলো না তো, এটা নিয়ে পরে দেখা যাবে, এখন যাওয়া যাক। যাওয়ার সময় কিছু শুকনো গাছের ডাল নিয়ে নিল আগুন ধরানোর জন্য। সাব্বির সেখানে পৌঁছে দেখল সব তৈরি। এখন শুধু সেই পানি আর লাকড়ি দিয়ে আগুন জ্বালানো বাকি। সব এক জায়গায় বসে আছে, তান্ত্রিক গোলাকার বৃত্ত করে তার মাঝে ধ্যানে বসে গেল। সব অপেক্ষা করছে একটা বড় লড়াইয়ের জন্য। ডোরিয়ার ঠিকানা পেয়ে গেল রওনা হবে। সবকিছুর মাঝে সাব্বির বারবার রামিমের দিকে দেখছিল। রামিম চুপচাপ তান্ত্রিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে কেটে গেল কিছুক্ষণ। হঠাৎ তান্ত্রিক ধ্যান ভেঙে চোখ খুলে উঠে দাঁড়ালো। সব সাথে সবাই বসা থেকে উঠে গেল। তান্ত্রিক কি বলবে তার জন্য অপেক্ষা। তান্ত্রিক বলে উঠল, পেয়ে গেছি ডোরিয়ার ঠিকানা। সবাই হাসি মুখে ফুটল সবার মুখে। তান্ত্রিক বলল, এখন রাত 4:30 বাজে। সূর্য ওঠার আগেই আমাদের সেখানে যেতে হবে এবং ডোরিয়াকে থামাতে হবে। সূর্যগ্রহণ শুরু হয়ে গেলে তাকে আর থামানো যাবে না। এই বলে তান্ত্রিক সেখান থেকে জোরে হাঁটা দিল এবং সবাইকে বলল, ফলো মি, আমি তোদের নিয়ে যাচ্ছি সেখানে। এই লড়াই শুধু তোদের না, এটা আমাদেরও লড়াই এবং এটা আমারও। সবাই তান্ত্রিকের পেছনে এলো। তান্ত্রিক বিল্ডিং থেকে বের হয়ে সেই নালার দিকে গেল। নালার পাশ কাটিয়ে জঙ্গলের দিক দিয়ে পুরনো মন্দিরের কাছে গিয়ে গেল সবাই। তান্ত্রিক সবার উদ্দেশ্যে বলল, আমরা এখন ডোরিয়ার সীমানাশ প্রবেশ করতে যাচ্ছি, কেউ পেছনে তাকাবে না। এই বলে জঙ্গলের অনেকটা ভেতরে নিয়ে গেল সবাইকে। আশেপাশটা কালো ধোঁয়ায় ছেয়ে আছে, কেমন একটা গন্ধ বেরোচ্ছে চারিদিক থেকে। পাকালিগুলো কেমন যেন আতঙ্কে ডাকতে ডাকতে পালিয়ে যাচ্ছে। পেছন থেকে মানুষের চিৎকার ভেসে আসছে। পেছনে তাকানো নিষেধ, তাই কেউ পেছনে ফিরে তাকালো না। যেতে যেতে একটা সময় দেখা গেল অনেক অনেক সাদা পোশাক পরা মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যতদূর চোখ যায় শুধু সাদা পোশাকই চোখে পড়ছে, কিন্তু কেউ কোনো নড়াচড়া করছে না। তাহলে এরাই ডোরিয়ার ফিরে আনা আত্মা। তান্ত্রিক থমকে দাঁড়িয়ে গেল। রিফান জিজ্ঞাসা করলো, তান্ত্রিক মশাই, এটা ডোরিয়ার ঠিকানা, তাহলে ডোরিয়া কোথায়? ধোয়ার ভেতর থেকে 2 শিংওয়ালা এক দানব বেরিয়ে এসে বলল, আমাকে দিকে কাজ তোদের, আমি ডোরিয়া, সব জিনের সর্দার। গালিব স্যার বলল, অনেকদিন পর দেখা আমাদের, ভালো লাগলো আপনাকে দেখে, তবে জেনে রাখেন এটাই আমাদের শেষ দেখা হবে। ডোরিয়া হাসতে হাসতে বলল, তোরা সবাই আমার খাঁচায় এসে ধরা দিলি, শেষ পর্যন্ত এখান থেকে জীবিত হয়ে বেরোতে পারবি না, বের হইবি আমার দাস হয়ে। ঋতিকা বলল, মিনা কোথায় ডোরিয়া? ওর যদি কিছু হয়ে যায় তাহলে তোকে টুকরো টুকরো করে ফেলবো। ডোরিয়া বলল, মেয়ে সাহস আছে দেখছি, তবে চিন্তা করিস না, মিনা এখনো ঠিক আছে। সকালে সূর্যগ্রহণ লাগার আগ পর্যন্ত মিনা বেঁচে থাকবে, তারপর আর গ্যারান্টি দিতে পারছি না। রিফান রাগে গড়গড় করতে করতে সবাইকে বলল, এখনই আক্রমণ করতে হবে আমাদের। এই বলে এগিয়ে গেল সবাই ডোরিয়ার দিকে। গালিব স্যার আটকাতে চেয়েও পারল না। তার আগেই পেছন থেকে একটা ছটকা বাড়িতে সবাই একসাথে এলোমেলোভাবে ছিটকে গিয়ে মুখ থুবড়ে পড়ল। এটা কিভাবে হলো বোঝার জন্য সবাই তাকালে দেখতে পেল তান্ত্রিক তার শরীরে পেঁচিয়ে রাখা শিকল ধরে নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে তান্ত্রিকই শিকল দিয়ে আঘাত করে আমাদের সবাইকে ফেলে দিল। হঠাৎ সেখানে থাকা সাদা পোশাকধারী সব আত্মা হাঁটু গেড়ে বসে পড়ল তান্ত্রিকের সামনে।
তাকে দেখলাম ডোরিয়াও হাঁটু গেড়ে বসে হাসতে হাসতে বলল, স্বাগতম সর্দার। তান্ত্রিকের সামনে সবাই হাঁটু গেড়ে বসে তাকে সর্দার বলে সম্বোধন করল। তান্ত্রিক তার শরীরে পেঁচিয়ে থাকা শিকলটা টেনে টেনে নিয়ে গিয়ে অদৃশ্য এক সিংহাসনে বসল। আমরা রাগ হব নাকি অবাক হব বুঝতে পারছিলাম না। তার মানে কি তান্ত্রিক এই সবের মূল হোতা? তান্ত্রিক এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলা শুরু করলো, আমি সেদিন জানতাম শত চেষ্টা করলেও মিনহাদের থেকে ওই কেমিক্যাল আমি নিতে পারবো না, তাই আমি আমার সর্বশেষ পরিকল্পনা করলাম, মিহাদকে মেরে ফেললাম। জানতাম তোরা মিহাদকে বাঁচিয়ে দিতে বলবি, আর সেটাই হলো। আমি রিফানকে মিহাদের মাঝে প্রবেশ করিয়ে তাকে বাঁচিয়ে দিলাম, আর আমি ভালো হয়ে যাওয়া মিথ্যা নাটক সাজাই, আর গোপনে আমি ডোরিয়া সহ সকল বড় বড় জিনকে একত্রিত করি আমার অধীনে। ডোরিয়া প্রথমে রাজি ছিল না, তবে যখন দেখলো সবাই এক এক করে আমার সাথে যোগ দিচ্ছে তখন সেও চলে আসলো। আমার নেতৃত্বে একটা বড় খেলা শুরু হলো। আমি নিজেকে বন্দি করে নিলাম। সবাই জানলো ডোরিয়া আমাকে বন্দি করে রেখে এসব কাজ চালিয়ে যাচ্ছে, তাই আমার পরিচয় সবসময় গোপনই ছিল। সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের শরীর ঝাড়তে লাগলো। তারপর রিদিকা বলল, আচ্ছা এই ব্যাপার তাহলে, কিন্তু আপনার পরিকল্পনা কী ছিল তান্ত্রিক মশাই? তান্ত্রিক বলল, আত্মা রিফানের হলেও শরীর ছিল মিহাদের, তাই তোদের বিয়ের পর কোনো বাচ্চা হলে সে কেমিক্যাল মিহাদের শরীর থেকে বাচ্চার শরীরে চলে যাবে, আর সে বাচ্চাই হলো মিনহা। মিনহাকে জন্ম দিয়েছিস তুই ঠিকই, কিন্তু মিনহা কোনো মানুষ না, সে আমাদেরই একজন। আমরা তাকে তোর গর্ভে দিয়েছি রিফানের মাধ্যমে, ওকে বড় করে তুলেছে আমরা। ছোটবেলা থেকে আমার অনুসারী ওর খেয়াল রেখে আসছে। শুধু অপেক্ষা ছিল একটা সূর্যগ্রহণের, আর সে বহুল প্রতীক্ষিত দিন। গ্রহণ লাগার সাথে সাথে মিনহা গলে যাবে এবং সে কেমিক্যাল আমি পেয়ে যাব। আমি হয়ে যাব অপ্রতিরোধ্য। আমাকে থামানোর মতো কেউ থাকবে না। তোরা সবাই আমার বশ্যতা স্বীকার করে নিবি। রিফান বলল, কি বললেন আপনি? মিনহা মানুষ না, এটা আপনি মিথ্যা বলছেন। আমাদের আর কত ধোঁকা দিবেন? আমরা আপনাকে এর জন্য মূল্য প্রদান করব, কিন্তু আপনি চাইলে তো আমাদের অজান্তে এসব করে ফেলতে পারতেন। তারা আমাদের সাথে এত নাটক করলেন কেন বন্দি সেজে? তান্ত্রিক হাসতে হাসতে বলল, আমি তো জীবিতই, কিন্তু তোদের ছাড়া আমার বিজয় কেমন যেন অসম্পূর্ণ রয়ে যেত। এর আগে প্রতিবার তোরা জিতেছিস, এবার আমি জিতবো আর তোরা তার সাক্ষী হবি না, এটা কি করে হয়? তাই তোদেরকে এখানে নিয়ে আসলাম। কেমন লাগলো আমার পরিকল্পনা? রিশফা বলল, ভালো ছিল আপনার পরিকল্পনা তান্ত্রিক মশাই। আমরা সত্যি আশা করিনি আপনি এসবের মূল। আমরা তো এসেছিলাম ডোরিয়ার জন্য। তাহলে এখন হবে স্যার? আমরা কি সত্যি এই বোকা তান্ত্রিক মশাইয়ের অধীনে চলে যাব সবাই? এই বলে রিশফা গালিব স্যারের দিকে তাকালো। স্যার তার হাতের লাঠিটা কাঁধে রেখে প্রথমে মুচকে আসলো, তারপর আস্তে আস্তে অট্টহাসিতে মেতে উঠল। স্যারের সাথে তাল মিলিয়ে সবাই হাসতে শুরু করলো। সাব্বির তো মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। এই দেখে তান্ত্রিক প্রচণ্ড রেগে গিয়ে হুঙ্কার ছেড়ে বলল, নিজেদের প্রথম হারে পাগল হয়ে গেলিত নাকি তোরা? হাসছিস কেন? তোদের কি ভয় লাগছে না? কিন্তু তাদের হাসি যেন থামছে না। তান্ত্রিক রাগান্বিত দৃষ্টিতে ডোরিয়ার দিকে তাকালো। ডোরিয়াও প্রচণ্ড রেগে কয়েকটা ভয়ঙ্কর আত্মাকে নির্দেশ দিল হাসি থামানোর জন্য তাদের। আত্মার এগিয়ে যেতে সবাই হাসি থামিয়ে দিল। এবার তান্ত্রিক বলল, তোদের হাসির কারণ কি? গালিব স্যার বলল, আরে আমরা খুশি হয়েছি যে তান্ত্রিক মশাই হাসছি। আমরা আপনার মতো একজন মহান তান্ত্রিকের অধীনে থাকবো, সেটা ভাবতেই আনন্দে বুকটা ভরে যাচ্ছে। আর হাসা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এমনিতে আমি কোলগেট দিয়ে দাঁত মাজি, তাই হাসতে প্রবলেম হয় না। সাবরি বলল, স্যার তান্ত্রিক কি বুঝবে না কি কোলগেট কি? তার যে তরমুজের বিচির মতো দাঁত কালো কালো, ওগুলো হারপিক দিয়ে মাজলেও পরিষ্কার হবে না। এই শুনে তান্ত্রিকও হেসে দিয়ে বলল, আর এই জন্যই তোরা অনেক স্পেশাল। নিশ্চিত হার জেনেও কত হাসি খুশি তোরা। তবে একটু পরেই তোরা সবাই আমার অধীনে চলে আসবি। তখন আর আমার অনুমতি ছাড়া হাসা তো তোর একটা গ্যাসও ছাড়তে পারবি না। এখন নিচে আমার সামনে হাঁটু গেড়ে বস সব সর্দারের সর্দার তান্ত্রিকের কাছে। গালিব স্যার সবাইকে চোখের ইশারা এটা করতে বলল। সবাই হাঁটু গেড়ে বসলো তান্ত্রিকের সামনে। এর মাঝে ডোরিয়া তান্ত্রিকের কানের কাছে গিয়ে কিছু বলল। তান্ত্রিক সেটা শুনে খুশিতে আত্মহারা হয়ে সবার উদ্দেশ্যে বলল, এখনই সময়, কিছুক্ষণের মাঝে গ্রহণ লাগবে, নিয়ে আস আমাদের মিনহাকে। চারিদিক থেকে সকল আত্মা বলা শুরু করলো, জয় হোক তান্ত্রিকের, আমরা আপনার অধীনে আছি, জয় হোক তান্ত্রিকের। এই ধ্বনিতে পুরো জঙ্গল মুখরিত হলো। একজন এসে তান্ত্রিককে একটা সোনার মুকুট পরিয়ে দিল, রাজকীয় পোশাক পরিয়ে দিল। তান্ত্রিক পেছনে হঠাৎ আরও কয়েকজন দানবের মতো শক্তিশালী জিন এসে উপস্থিত হলো। তাদের মাঝেও প্রধান আছে। প্রধান উর্বার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। তান্ত্রিকের চোখে মুখে আনন্দ আর লোভ ভেসে উঠছে। এর মাঝে তুবাকে নিয়ে আসা হলো একটা পিতলের বড় পাত্রে বসিয়ে। পাশে আরেকটা খালি পিতলের পাত্র আনা হলো। তুবার মাঝে মিনহা আছে।
তুবার কোনো হুঁশ নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তান্ত্রিক বলল, এখন ওই মেয়ের হাত থেকে আংটি খুলে ফেলো, মিনাকে বাইরে আনার সময় হয়েছে। একজন তুবার হাত থেকে আংটিটা টান দিয়ে খুলে ফেলল। সাথে সাথেই তুবা বেহুশ হয়ে পড়ে গেল এবং সবাই নিশ্চুপ হয়ে গেল। কারোর মুখে কোনো শব্দ নেই। হঠাৎ তুবার শরীর থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়া বের হয়ে উড়ে গিয়ে পাশে রাখা অন্য একটা খালি পাত্রে গিয়ে ধীরে ধীরে একটা বাচ্চা মেয়ের রূপ নিল। এটাই তাহলে মিনহা। মিনা সে পাত্রে চোখ বন্ধ করে বসে আছে। ঋতিকা ডাক দিল, মিনা। মিনা চোখ খুলে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আবার চোখ বন্ধ করে নিল। ঋতিকার চোখে পানিতে টলমল করছে। রিফান ঋতিকার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। তান্ত্রিক হাসতে হাসতে বলল, কোনো মায়া কাজ করবে না আর। মিনা জন্ম নিয়েছিল আজকের দিনটার জন্য, তাই আজকে সে তার নিজের কুরবানি নিজে দিয়ে আমাকে দিয়ে যাবে এই পুরো পৃথিবীর রাজত্ব। কান্না করে কোনো লাভ নেই ঋতিকা, সে কখনো তোদের মেয়ে ছিলই না, সে আমাদেরই একজন। এই বলে তান্ত্রিক উপরে তাকালো। সূর্য উঁকি দিচ্ছে গাছের পাতার ফাঁকা দিয়ে। একটু পরই গ্রহণ লাগবে, তাই মিনহাকে নিয়ে বসানো হলো সূর্যের আলো পড়ার স্থানে। তান্ত্রিক সহ সকল জিন চোখ বন্ধ করে কি যেন পড়তে লাগলো। গালিব স্যার সবার চোখে একবার করে তাকিয়ে কি যেন ইশারা করে জোরে চিৎকার দিয়ে বলল, এখন সময়। এই বলে রিদিকা, রিফান, রিশফা, রিজবি, উর্বা, হুমায়রা, সাব্বির এবং স্যার সহ সবাই ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিক থতমত খেয়ে চোখ খুলে দেখল লড়াই শুরু হয়ে গিয়েছে। ডোরিয়া সহ অন্য সব জিন লড়াই করা শুরু করলো। তান্ত্রিক কিছু বুঝে উঠতে পারল না কি হচ্ছেটা কি এখানে। সবার হাতে গালিব স্যারের হাতে থাকা লাঠির মতো লাঠি, সেগুলো দিয়েই যাকে বাড়ি দেওয়া হচ্ছে সবাই ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। ডোরিয়া এসে স্যারের মুখোমুখি হলো। স্যার বলল, শুনেছিলাম জিনেরা নাকি ওয়াদা ভঙ্গ করে না, কিন্তু আপনি তো জিন নামের কলঙ্ক। একটা শয়তানের সঙ্গী হয়ে এমন নোংরা খেলায় মেতে উঠলেন। ডোরিয়া বলল, আমার কোনো উপায় ছিল না, সবাই তান্ত্রিকের সঙ্গ দিচ্ছিল, আমার একার পক্ষে কিছু করার ছিল না। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আর পেছনে তাকানোর সময় নেই। এই বলে ডোরিয়া স্যারের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মাঝে তুমুল লড়াই শুরু হলো। স্যারকে মেরে রক্তাক্ত করে ফেলল ডোরিয়া। হাত থেকে অদৃশ্য তরবারি বের করে স্যারের পেটে ঢুকাতে যাবে এমন সময় পেছন থেকে রিশফা এসে ডোরিয়ার পিঠে তরবারি ঢুকিয়ে দিল। পিঠ ভেদ করে পেট দিয়ে বের হলো। ডোরিয়া কাতরাতে কাতরাতে পিছনে ফিরে রিশফাকে ধরতে যাবে, এদিক থেকে স্যার আবার তরবারি গলায় ডোরিয়ার ঢুকিয়ে দিল। ডোরিয়া মাটিতে লুটিয়ে পড়ে কালো ধোয়া হয়ে অদৃশ্য হয়ে গেল। রিশফা বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আপনি তো অনেক আহত, লড়াই চালিয়ে যেতে পারবেন? স্যার বলল, পারবো আমি, এটা আমাদের শেষ লড়াই। এটা শেষ না করতে পারলে এমনিতেও আমরা মারা যাব, তার চেয়ে ভালো লড়াই করে মারা যাব। এ বলে আবার ঝাঁপিয়ে পড়ল। দেখা গেল ঋতু এবং আত্মা রিশফা হঠাৎ বিশাল এক আত্মা বাহিনী নিয়ে কোথা থেকে যেন চলে আসলো এবং তান্ত্রিকের আত্মা বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। সাথে রামিমও ছিল। রামিম গিয়ে বেহুশ হয়ে পড়ে থাকা তুবাকে তুলে নিয়ে সাইডে নিরাপদ জায়গায় রাখল। মিনহা এখনও চোখ বন্ধ করে সে পাত্রে বসে আছে। তান্ত্রিক বারবার আকাশের দিকে তাকাচ্ছে, গ্রহণ কখন লাগবে। প্রধান মুখোমুখি হলো উর্বার। দুজনের মাঝে প্রচণ্ড লড়াই শুরু হলো। রিজবিও উর্বাকে সাহায্য করার জন্য ছুটে গেল, কিন্তু প্রধানের সাথে তারা পেরে উঠছে না। উর্বা বলল, রিজবি তার চোখ। প্রধান উর্বাকে গলা চেপে ধরল। উর্বা আর নিজেকে ছাড়াতে পারছে না। রিজবি হুমায়রাকে ডাক দিয়ে বলল, দুই দিক থেকে তাকে আক্রমণ করতে হবে। এই বলে হুমায়রা এবং রিজবি দুই দিক থেকে দৌড় দিল। হুমায়রাত গিয়ে প্রধানের পায়ে আঘাত করল, তাতে প্রধান উর্বাকে ছেড়ে দিয়ে বসে পড়ল। রিজবি দ্রুত উর্বার দিকে তরবারি ছুঁড়ে মারল। উর্বা সেটা ধরে সোজা প্রধানের চোখে বিঁধে দিল। প্রধান চিৎকার করতে করতে কালো ধোয়া হয়ে অদৃশ্য হয়ে গেল। গালিব স্যার ডাক দিয়ে বলল, ঋতিকা, রিফান, এখনই সময় সেটা করার। মন শক্ত করে কোনো প্রকার মায়া না করে বলি দিয়ে দাও, তাড়াতাড়ি, গ্রহণ লাগার সময় হয়ে গিয়েছে। ঋতিকা, রিফান সে পাত্রের দিকে এগিয়ে গেল। তাদের মন মানছে না, কিন্তু কোনো উপায় নেই এটা ছাড়া, এটা যে করতেই হবে। পাত্রের কাছে গিয়ে মিনহার দিকে দুজন একসাথে তরবারি চালালো, কিন্তু মিনহাকে আঘাত করার আগেই তান্ত্রিক সেখানে চলে আসলো। রিফান আর রিদিকাকে ছড়ে ফেলে দিল। তান্ত্রিক বলল, তোরা এটা কখনো করতে পারবি না। সূর্যগ্রহণ হয়ে গেলে যাদেরকে তোরা মেরে ফেলেছিস, আমি আবার তাদের ফিরে আনবো। রিফান আর রিদিকা বলল, এতদিন আমরা একটা শয়তানের বাচ্চাকে নিজেদের মেয়ের মতো করে লালন পালন করেছি, এবার তার শেষ করার পালা। এ বলে তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ল দুজন। কিন্তু তান্ত্রিক প্রচণ্ড শক্তিশালী ছিল। সেই রিফান আর রিদিকাকে চরমভাবে পরাস্ত করছিল আর বারবার সূর্যের দিকে তাকাচ্ছিল। ওদিকে ঋতু আর আত্মা রিশফা তান্ত্রিকের আত্মা বাহিনীকে প্রায় শেষ করে ফেলেছে। এরপর সবাই এগিয়ে এলো তান্ত্রিককে মারার জন্য। গালিব স্যার, রিশফা, উর্বা, রিজবি, হুমায়রা, সাব্বির, রামিম সবাই মিলে তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ল।
তান্ত্রিক এবার পরাস্ত হতে লাগলো, কারণ তান্ত্রিকের মন ছিল সূর্যের দিকে। সে তাদের তরবারির আঘাত ঠেকাচ্ছে আর উপরে তাকাচ্ছে। এক পর্যায়ে সূর্যের আলো মলিন হয়ে আসতে লাগলো, তার মানে গ্রহণ লেগে গিয়েছে। তান্ত্রিক তার শরীর থেকে আগুনের ফুলকি ছিটে দিয়ে সবাইকে ছিটকে ফেলে দিল আর হাসতে হাসতে বলতে লাগলো, আমি অপ্রতিরোধ্য। সবাই উঠে তাকিয়ে দেখল মিনা আস্তে আস্তে গলতে শুরু করেছে। গালিব স্যার দিশাহারা হয়ে উর্বাকে বলল, উর্বা, সেটা করো জলদি। এই বলে সবাই নিজেদের কান চেপে ধরল। উর্বা প্রচণ্ড শক্তিতে গলার পুরো জোর লাগিয়ে চিৎকার দিল। উর্বার চিৎকারে আশেপাশের গাছগাছালিগুলো ভেঙে পড়তে লাগলো। তান্ত্রিক চিৎকার করে নিজের কান ধরে বসে পড়ল। এই সুযোগে রিফান এবং হৃদিকা দৌড়ে গিয়ে এক কোপে মিনার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল এবং হৃদিকা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। রিফানও মাথা নিচু করে হৃদিকার কাঁধে হাত রেখে বসে পড়ল। সবকিছু যেন শান্ত হয়ে গেল। বাকি আত্মাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঋতু এবং আত্মা রিশফা হাসতে হাসতে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে চলে গেল। তান্ত্রিক অসহায়ের মতো তাকিয়ে আছে মিমহার কাটা মাথার দিকে। গালিব স্যার বলল, তান্ত্রিক মশাই, লোভ সবসময় ধ্বংস ডেকে আনে। এখন আপনার মৃত্যু দিয়ে সবকিছু শেষ হবে। সেদিন যদি ভালো হয়ে যেতেন তাহলে আজকের দিনটা দেখা লাগতো না। তান্ত্রিক মাথা উঠিয়ে শান্তভাবে বলল, কিভাবে করলি এটা তোরা? তোরা কি আগেই জানতি আমার পরিকল্পনা সম্পর্কে? গালিব স্যার এগিয়ে এসে বলল, হ্যাঁ মশাই, আমরা আগেই জানতাম এসবের পেছনে আপনি আছেন। তান্ত্রিক হতাশ হয়ে বলল, এটা সম্ভব না। আমার পরিকল্পনা এত গোপন ছিল যে আমার অনুসারীরাও বুঝতে পারিনি এগুলো কার ইশারায় হচ্ছে। তোরা কিভাবে জানলি? গালিব স্যার বলল, আপনার পরিকল্পনা একদম পারফেক্ট ছিল তান্ত্রিক মশাই। আপনাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। আমরাও জানতাম না আপনি এসবের মূল, কিন্তু সামান্য একটা ভুল করে ফেলেছেন। প্রথম ভুল, আপনি যেখানে নিজেকে বন্দি রেখেছেন সেখানে কোনো পাহারাদার ছিল না। ডোরিয়া এত শক্তিশালী একজন জিনকে বন্দি করে রাখবে আর সেখানে কোনো পাহারাদার রাখবে না। ডোরিয়া এতটাও অসতর্ক না। আমরা কোনো বিপদ ছাড়াই আপনাকে উদ্ধার করে ফেলি। এতেই আমাদের মনে প্রথম সন্দেহ জাগে। দ্বিতীয়ত, আপনি যখন ডোরিয়া সম্পর্কে আমাদের বয়ান দিচ্ছিলেন তখন আপনার মুখ এক কথা বলছে আর চোখ বলছিল আরেক কথা। মানে আপনি মিথ্যা বলছিলেন। ডোরিয়াই মূলত হুতা। আর তৃতীয় ভুলটা আপনি করেছেন আমাদের সাধারণ আর দুর্বল ভাবে নিয়ে। এসব শুনে তান্ত্রিকের রাগে তার হাত দিয়ে মাটি চাপড়াতে লাগলো আর বলতে লাগলো, আমি সব জিনদের সর্দার। তোদের জন্য আমি আবার ব্যর্থ হলাম। এবার আর কাউকে ছাড়ব না। এ বলে তান্ত্রিক তার লম্বা আগুনের তলোয়ার দিয়ে আক্রমণ করা শুরু করলো। শুরু হয়ে গেল তান্ত্রিকের সাথে তুমুল লড়াই। তান্ত্রিক রাগে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। সবাই চারিদিক থেকে হামলা করেও তান্ত্রিকের কিছু করতে পারছে না। সবাইকে মেরে রক্তাক্ত করে ফেলল। উর্বা কোনোরকম প্রতিরোধ করতে পারলেও বাকি সবাই মুখ থুবড়ে পড়ে রইল। তান্ত্রিক হিংস্র জন্তুর মতো হুঙ্কার করে বলল, ভেবেছিলাম পুরো পৃথিবী আমার অনুগত্য করবে। তোরা সব দুর্বল প্রাণী শক্তিশালী হয়ে ফিরবি আমার নির্দেশে, আমার হুকুম পালন করবি, কিন্তু তোদের বোকামির কারণে আমি আবার ব্যর্থ। তাই এখন তোদেরকে মেরে আমার রাগ সংযোজন করব। এই বলে উর্বাকে গলা ধরে উঠে ফেলল। উর্বা পা দুটো ছটফট করতে লাগলো নিজেকে ছাড়ানোর জন্য। রিজবি কোনো মতো উঠে দৌড়ে এলো, কিন্তু তান্ত্রিক তাতে এক লাথিতে দূরে ফেলে দিল। রিশফা কাছাকাছি থাকায় উর্বাকে বাঁচাতে ছুটে এলো কাঁপা কাঁপা পায়। রিশফাও গুরুতরভাবে আহত হয়েছে, তবুও সে উর্বাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো। রিশফাকে আসতে দেখে তান্ত্রিক উর্বাকে ছুঁড়ে ফেলে দিয়ে আগুনের তরবারিটা রিশফার পেট বরাবর ঢুকিয়ে দিল। কিন্তু সেটা রিশফার পেটে আঘাত করার আগেই গালিব স্যার দৌড়ে এসে রিশফাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর তরবারিটা সোজা স্যারের পেট দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বের হয়ে গেল। রিশফা ঝাপসা চোখে এটা দেখতে পেয়ে স্যার বলে চিৎকার করে উঠল। সাথে বাকি সবাই নিজেদের আঘাতের কথা ভুলে স্যার বলে দৌড়ে ছুটে এলো। ততক্ষণে তান্ত্রিক তরবারি বের করে আরও একবার পেটে ঢুকিয়ে দিল। গালিব স্যার ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। রিশফা পাগলের মতো দৌড়ে আশার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে মুচকে আসলো। আমরা চলে গেলাম একটু আগে, যখন তান্ত্রিক বলেছিল তার ধ্যানে বসার জন্য নালার পানি আর কিছু লাকড়ি লাগবে। তখন সাব্বির আর রামিম সেটা আনতে চলে গেলে গালিব স্যার আর রিফান গেল নিচে আত্মা রিশফাদের সেই ওয়াশরুমে তান্ত্রিকের চোখ ফাঁকি দিয়ে, কারণ তারা তখন জেনে গিয়েছে তান্ত্রিক এসবের পেছনের মূল হোতা। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গালিব স্যার রিশফা বলে ডাক দিল আর রিফান ঋতু বলে ডাক দিল কয়েকবার। কিছুক্ষণ বাদেই আয়নার মাঝে রিশফা এবং ঋতু চলে আসলো। গালিব স্যার বলল, আমরা জেনে গিয়েছি ডোরিয়ার পেছনে কে আছে। ওই তান্ত্রিক এইসব কিছুর পেছনে। আমরা বুঝে গেছি এটা সে এখনও জানে না। আমরা না বোঝার ভান করে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে মিনাকে বাইরে আনছে।
রিশফা বলল, এটা অনেক ভালো একটা খবর স্যার। যেহেতু তান্ত্রিকের আসল রূপ সম্পর্কে আমরা জেনে গিয়েছি, তাই এখন আমরা তার নির্দেশ পালন না করলেও সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমরা আরও ভালো আত্মা জোগাড় করে আপনাদের সাথে যোগ দিব লড়াই। তবে তার জন্য আমাকে একজন মানুষের শরীরে প্রবেশ করতে হবে। গালিব স্যার একটু ভেবে বলল, সাবিরা রামিম গিয়েছে বিল্ডিংয়ের পেছনে পানি আনতে। তুমি তাদের মাঝে একজনের শরীরে প্রবেশ করে নিজের কাজ করতে পারো। রিশফা বলল, আরেকটা কথা স্যার, আমি জানি না এটা কিভাবে নিবেন, তবে আমরা সবাই মিলে তান্ত্রিকের বাহিনী ধ্বংস করতে পারলেও তান্ত্রিকের কিছু করতে পারবো না, আর তাকে না মারতে পারলে আবার সে নতুন কোনো পরিকল্পনা নিয়ে হাজির হবে। স্যার বলল, সেটা আমিও জানি। তান্ত্রিকের কিছু করার ক্ষমতা আমার কেন, কোনো জিনেরও নেই। তোমরা কোনো উপায় জানা থাকলে বলো, কোনো না কোনো উপায় তো আছেই তান্ত্রিককে শেষ করার। রিশফা বলল, স্যার, তান্ত্রিক তার সব শক্তি হারাবে যখন তার আগুনের তরবারি দ্বারা কেউ মারা যাবে। আমি বলতে চাচ্ছি, তার সাথে লড়াই করার সময় আপনাদের মাঝে কাউকে মরতে হবে, তাহলে সে তার শক্তি হারাবে। তবে দ্বিতীয় কাউকে হত্যা করার আগে তাকে মেরে ফেলতে হবে। যদি সে দ্বিতীয় কাউকে মেরে ফেলে তাহলে সে তার শক্তি আবার ফিরে পাবে। গালিব স্যার আর রিফান এক অপরের দিকে তাকালো। এটা কিভাবে হবে? কে মরবে প্রথমে তান্ত্রিকের হাতে? রিফান বলল, সেটা লড়াই করার সময় দেখা যাবে কার ভাগ্য সেই মৃত্যু লেখা আছে। রিশফা বলল, তাহলে আমি এখন যাই। আমি রায়ুমের শরীরে প্রবেশ করে ভালো আত্মাদের একত্রিত করে আপনাদের সাথে লড়াইয়ে যোগ দিব। এই বলে রিশফা চলে গেল। ঋতু এখনও দাঁড়িয়ে আছে। ইরফান বলল, কি রে, তুই কিছু বলবি না, নাকি ভাইয়ের ওপর অভিমান করে আছিস? ঋতু গালিব স্যারের দিকে তাকালো। স্যার বলল, এখন বলতে পারো, কারণ এখন না বললে আর বলা হবে না। ঋতু বলল, ভাইয়া, অভিমান তো একটু করেছিলাম। ভেবেছিলাম তুই সব শেষ করে আবার আমার কাছে ফিরে আসবে আত্মজগতে, কিন্তু তুই তান্ত্রিকের ফাঁদে পড়ে নিজেকে জীবিত বানিয়ে পৃথিবীতে থেকে গেলি। কিন্তু দেখলাম তুই অনেক ভালো আছিস, তেমন অভিমানও কেটে গেল। ভাইটাকে ভালো থাকতে দেখার চেয়ে সুন্দর অনুভূতি আর কি হতে পারে? রিফান বলল, আমাকে মাফ করে দিস বোন, আমি তোকে প্রতিটা মুহূর্ত মিস করি, কিন্তু হৃদিকাকে আমি অনেক ভালোবাসি, তাই থেকে গিয়েছি পৃথিবীতে। কিন্তু আমি জানতাম না এটা তান্ত্রিকের ফাঁদ। মৃত্যু বলল, যাই হোক, সেসব কথা বাদ। এখন তোকে যা বলবো সেটা মন শক্ত করে শোন। মিনা, যাকে তোরা পেলে পুষে বড় করেছিস, সে আসলে কোনো মানুষই না। সেই তান্ত্রিকের একটা দাবার গুটি, তাকে দিয়েই সে তোর সাথে প্রতারণা করে মিনহাদের শরীরে থাকা সেই কেমিক্যাল নিয়ে যাবে। এটা তার পরিকল্পনা। রিফান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলছে ঋতু এসব? মিনা একটা শয়তানের বাচ্চা। হৃদিকা শুনলে নিজেকে কিভাবে সামলাবে? ঋতু আবার বলল, ভাই, আমি জানি এটা তোদের জন্য কঠিন হবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। গালিব সারা জানে মিনাকে সূর্যগ্রহণের আগেই মেরে ফেলতে হবে, তা না হলে তান্ত্রিক সফল হয়ে যাবে। রিফান বলল, তুই কি জানোস, তুই কি বলতেছোস? মিনহা যদি শয়তানও হয়ে থাকে তবুও তাকে মারা আমাদের পক্ষে সম্ভব না। হৃদিকা পাগল হয়ে যাবে এটা শুনলে, তাকে কি সামলাবে? স্যার বলল, হৃদিকাকে তুমি বোঝাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি তোমাদের এই কোরবানির জন্য প্রস্তুত হতে বলেছিলাম। তুমি পুরুষ মানুষ, নিজেকে শক্ত করে হৃদিকাকেও মনোবল দিতে হবে। মিনা তোমাদের মেয়ের রূপে তান্ত্রিকের পাঠানো শয়তান, এটা হৃদিকাকে বোঝাতে হবে। ঋতু বিদায় নিয়ে চলে গেল। রিফানের মনের অবস্থা ভালো না। সে হৃদিকাকে এটা কিভাবে বলবে? স্যার বলল, এখানে আমরা যা জানতে পেরেছি সেটা সবাইকে জানাতে হবে, শুধু একটা কথা বাদে, আমাদের মাঝে কাউকে মরতে হবে এটা যেন কেউ না জানে, আমরা দুজন ছাড়া। তাহলে সবাই চাইবে নিজেকে বলি দিয়ে অন্যদের বাঁচিয়ে দিতে। এটা আমি চাই না। ভাগ্যে যা লেখা আছে তাই হবে। রিফান এটাতে সম্মতি দিল এবং সেখান থেকে চলে গেল দুজন। উপরে গিয়ে দেখলো সাব্বির আর রামিম এইমাত্রই এসেছে। রামিমকে অন্যরকম লাগছে, তার মানে রিশফা রামিমের মাঝে প্রবেশ করেছে। তারপর ধ্যান শেষ করে তান্ত্রিক যখন সবাইকে নিয়ে যাচ্ছিল তখন পথে রিফান আস্তে আস্তে হৃদিকাকে সবকিছু বলল। হৃদিকা সব শুনে মুখ চেপে কান্না করে দিল আর মাথা নাড়িয়ে বলল সেটা পারবে না করতে। রিফান বারবার বোঝাতে লাগলো এটা করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। অনেক বোঝানোর পর হৃদিকা বুঝতে পারল এবং মন শক্ত করে এটা করতে রাজি হলো। ঘটনা ফিরে এলো বর্তমানে। গালিব স্যারের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। রিশফার চিৎকারে আকাশ পাতাল সব ভারী হয়ে গেল। তান্ত্রিক বুঝতে পারল তার শক্তি কমে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি দ্বিতীয় আঘাত করার জন্য রিশফার উপর তরবারি উঠালো। ঠিক তখনই পেছন থেকে রিফান তরবারি উঠিয়ে এক কোপে তান্ত্রিকের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল। তান্ত্রিক কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অদৃশ্য হয়ে গেল আর তার মাথাটা সেখানে পড়ে রইল। সাব্বির গিয়ে সেটাতে সাথে সাথে আগুন জ্বালিয়ে দিল। এর সাথে তান্ত্রিকের কাহিনী শেষ হয়ে গেল।
রিশফা স্যারের মাথাটা তার কোলে নিয়ে বারবার বলছে, স্যার এভাবে যাবেন না, আমাকে ছেড়ে দিন। আমি জানি আপনার কিছু হয়নি, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। এমনিতে আমার ভাগ্যটা তেমন ভালো না, আপনাকে হারানোর দুর্ভাগ্য যেন আমার না হয়। আপনি চলে গেলে আমি পাগল হয়ে যাব স্যার, প্লিজ চোখ খুলুন একবার। স্যার একবার বলেন আপনার কিছু হয়নি স্যার। হৃদিক এসে রিশফাকে জড়িয়ে ধরে বলল, আপু, স্যার আর আমাদের মাঝে নেই, আমরা হারিয়ে ফেলেছি তাকে। আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়ে শয়তানের নোংরা খেলা ধ্বংস করে স্যার নিজেকে উৎসর্গ করেছেন। আমিও আমার একমাত্র মেয়েকে হারিয়েছি, নিজের হাতে তাকে মেরেছি। সবাই হাঁটু গেড়ে বসে পড়ল স্যারের মৃতদেহের সামনে। সবার চোখের পানি আর ভালোবাসায় সিক্ত হলো স্যারের মৃত্যু। রিশফা আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বসে পড়ল। 2 বছর পর সবাই নিজেদের মতো করে ভালো আছে। রিফানা হৃদিকার একটা ফুটফুটে ছেলে হয়েছে। না, এবার শয়তান না, সব অভিশাপ কাটিয়ে নিজেদের সন্তানের সাথে খুব সুখে জীবনযাপন করছে তারা। রিজবি তার অস্পর্শনীয় গার্লফ্রেন্ড উর্বাকে নিয়ে বেশ ভালো আছে। তাদের মিল কখনো সম্ভব না, কিন্তু তারা চায় এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে। সাব্বির আর হুমায়রার বিয়ে হয়েছে রিজবির সম্মতি নিয়েই। রিজবি বিয়ের সময় সাব্বিরকে মজা করে জিজ্ঞাসা করেছিল সে যৌতুক হিসেবে কি চায়। সাব্বিরও মজা করে বলেছিল সে একটা আনোয়ার 5 হুন্ডা চায়। হুমায়রা হেসেতে বলল, ওটা আনোয়ার 5 হবে না গাধা, ওটা হবে R15। সবাই হাসি খুশি ছিল সে সময়। এদিকে রামিম তোবাকে ঠিকঠাক মতো তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। তাদের বিয়ের কথাবার্তা চলছে। তোবার মা তো রামিমকে মেয়ের জামাই হিসেবে মেনেই বসে আছে। রিশফার সাথে 3 পিস পরে মাথায় ওড়না দিয়ে ভোর সকালে কুয়াশার মাঝে গালিব স্যারের কবরের সামনে দাঁড়িয়ে আছে এক মনে। হালকা মুচকি এসে একা কথাই বলল, ছোটবেলা থেকেই অযত্ন অবহেলায় বড় হওয়া এই রিশফাকে সব খুশি দিয়েছেন আপনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে ছিলেন, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেননি। যেখানে আমার মরার কথা ছিল সেখানে আপনি নিজের বুক পেতে দিয়েছেন। একজন স্বামীর কাছে আর কি চায় একজন স্ত্রী? কত খুনসুটি, কত মিষ্টি মিষ্টি ঝগড়া, কত লড়াই একসাথে। যখন আমি অনেক রেগে যেতাম তখন আপনি মামার দোহাই দিয়ে বলতেন, পেতনিদের সাথে ঝগড়ায় জেতার চেয়ে শুয়ের ভেতরে সুতা ঢোকানো সহজ। তখন আমি আরও রেগে যেতাম। আপনি আমাকে জড়িয়ে ধরলেই আমার সব রাগ পানি হয়ে যেত। আমি কখনোই আপনাকে মুখ ফুটে একটা কথা বলিনি। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি স্যার। পরকালেও যাতে আপনাকেই আমার স্বামী হিসেবে পাই। অনেক ধন্যবাদ স্যার আমার স্বামী হওয়ার জন্য। পেছন থেকে ছোট ছোট একটা ফুটফুটে বাচ্চা এসে তোতলানো কণ্ঠে বলল, আমার চলো না যাই। রিশফা বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, স্যার আপনার রেখে যাওয়া স্মৃতি শেষ স্মৃতি, আর আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আমাদের জুনিয়র গালিব।